ওই ফকিরের বাচ্চা, এটা কি তোর বাপের অফিস? যখন খুশি আসবি যাবি, অনুমতি না নিয়ে এখানে ওখানে ঢুকে পড়বি। আমি তো আব্বুর সাথে। একটাও কথা বলবি না। আসলে তোদের মতো মানুষের আমার অফিসে রাখাটাই ভুল। নিজের সবটা দিয়ে এই অফিসকে উপরে তোলার চেষ্টা করতেছি, আর তুমি এমন করে বলতেছো? বের হয়ে যা অফিস থেকে। তোর মতো লোকের কোনো দরকার নেই আমার কোম্পানিতে। নীল আর কোনো কথা না বলে বেরিয়ে আসে। দু চোখের কোণায় পানি চিকচিক করতেছে। সবার সামনে নিজের স্বামীকে এভাবে অপমান কিছুতেই নীল মানতে পারছে না। নীল সুন্দর করে একটা রেজিগনেশন লেটার লিখে পিয়নকে দিয়ে নীলার কাছে পাঠিয়ে দিয়ে চলে আসে। বাসায় এসে নিজের প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে চলে আসে। নাক ডেকে ঘুমাচ্ছে নীল। তার যে অফিসের সময় হয়ে এসেছে সেই দিকে কোনো খেয়ালই নেই। এইদিকে নীলের মা মিসেস নাহিদা বেগম সকালে নাস্তা তৈরি করে নীলের রুমে আসে নীলকে ডাকার জন্য। যদিও এর আগে অনেকবার ডেকে গেছে, তবে নীল ওঠেনি। তাই নীলের মা আবারও এসে নীলকে ডাকে। এই নীল, নীল, ওঠ বাবা, অফিসের সময় হয়ে এসেছে তো। না, মায়ের ডাক শুনে নীলের ঘুম একটুও ভাঙে না, বরং নীল আরও আরাম করে অন্য পাশ ফিরে ঘুমোয়। ছেলের এমন কাণ্ড দেখে কি আর করবে মিসেস নাহিদা বেগম, তাই আবারও নীলকে ডাকে। কিরে, উঠছিস না কেন? ঘুমা, আরো বেশি করে ঘুমা। যখন অফিসে গিয়ে বসের বোকা খাবি তখন ভালো হবে। গেলাম আমি, ঘুমা তুই। নীলের এবার মায়ের মিষ্টি কণ্ঠে ঘুম ভেঙে যায়। নীল চোখ মেলে হাই তুলতে তুলতে নরম কণ্ঠে বলে, কেন ডাকতেছো সকাল সকাল? কত সুন্দর করে আমি ঘুমিয়েছিলাম। ইস, মাত্রই স্বপ্নে একটা মেয়েকে পটাইতে গেছি। মেয়েটা তোকে ঝাড়ু পেটা করেনি তো আবার? কথাই তো বলতে পারলাম না, ঝাড়ু পেটা করুক বা পটুক, তার আগেই তো তুমি ঘুমটা ভেঙে দিলে। স্বপ্ন দেখা শেষ হলে এবার স্বপ্নর দুনিয়া থেকে বেরিয়ে আয়। বাস্তবে এসে ঘড়ির দিকে চোখ দে তো, তখন বুঝবি আমি কেন সকাল সকাল ডাকতেছি। মায়ের কথায় নীল ঘড়ির দিকে তাকিয়ে বেশ চমকে ওঠে। কেননা ওর অফিসের সময় হতে আর মাত্র 20 মিনিট বাকি। নীল তড়িঘড়ি করে বিছানা থেকে উঠতে উঠতে বলে, তুমি আরো আগে কেন ডাকলে না? শোনো পাগল ছেলের কথা, আমি সেই সকাল 8টা থেকে তোকে ডেকেই চলেছি। আর বলছিস আমি তোকে আরও সকালে কেন ডাকলাম না? হয়েছে হয়েছে, আর বলতে হবে না। এখন তাড়াতাড়ি আমার জন্য নাস্তার ব্যবস্থা করো। আমি সেই কখন থেকে তোর জন্য নাস্তা রেডি করে রেখেছি। তোর বাবা খেয়ে অলরেডি অফিসেও চলে গেছে, অথচ তোর উঠার কোনো নামগন্ধও নেই। আমি তো তোমার ডাক শুনতেই পাইনি, তাহলে উঠমু কেমনে? স্বপ্নের মধ্যে মাইয়া গড়ে পটাইতে গেলে বাহিরের ডাক শুনবি কি করে? তোমার জন্য সেটাও পাইলাম না। ইস রে, মায়াটা অনেক সুন্দর ছিল, তোমার লগে খুব মানাইতো, মনে হতো মা আর মেয়ে। থাক, হার পাম দিতে হবে না, জলদি ফ্রেশ হয়ে নাস্তা করতে আয়, না হলে অফিসে গেলে বুঝবি কত মজা। তুমি যাও, আমি 1 মিনিটে রেডি হয়ে 5 মিনিটে আসতেছি। আচ্ছা আমি গেলাম, তাড়াতাড়ি আয় কিন্তু। নীলের মা উপরের কথাগুলো বলে চলে যায়। এইদিকে নীল ও ওয়াশরুমে ঢুকে যায়। নীল ওর মায়ের সাথে একদম ফ্রি, বলতে গেলে বন্ধুর মতো। নীল সব কথা ওর মায়ের সাথে শেয়ার করে। নীল ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে এসে খাবার টেবিলে বসতে বসতে বলে, আম্মু তুমি খেয়েছো? তোকে ছাড়া আমি কখনো খেয়েছি কি? খাও না জানি, তবে খেয়ে থাকতেও পারো, আমি তো আর দেখিনি না। মজা করিস হ্যাঁ? তোদের বাপ পোলারে না খাইয়ে কখনো খেতে দেখেছিস আমাকে? তোমার সাথে আর কথা বলতে পারবো না। যদি তোমার সাথে কথা বলতে যাই তাহলে অফিসে যেতে লেট করব। এখন আমি গেলাম। নীল খাবার প্লেট থেকে একটু খেয়ে টিফিন বক্সটা হাতে নিয়ে উপরের কথাগুলো বলতে বলতে বাইরে চলে আসে। এদিকে মিসেস নাহিদা বেগম ছেলেকে ডেকে বলে, নাস্তাটা শেষ করে যা, একটুও তো খেলি না। আর খেতে গেলে অনেক লেট হবে, তখন আবার অফিসে গিয়ে বসের ঝাড়ি খেতে হবে, সেটা আমি চাই না। সেই তো, আগে উঠলে এমন হতো না। তুই তো আমার কথাই শুনিস না। সময় শেষ, এখন আর তোমার কথা শুনতেও পারবো না। নীল উপরের কথাগুলো বলে চলে যায়। রাস্তায় দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। এই দিক ওই দিক দেখছে, তবুও কোনো রিক্সা পাচ্ছে না। তাই কি আর করার, নীল হেঁটেই অফিসের জন্য রওনা হয়। কপালে জমতে থাকা ঘাম মুছতে মুছতে বলে, এই সূর্যেরও না আমার সাথে মনে হয় শত্রুতা আছে। না হলে দেখছেই আমি হেঁটে হেঁটে অফিসে যাচ্ছি, একটু তাপ কমে দিলে কি এমন ক্ষতি হয়?
নীল উপরের কথাগুলো বলতে বলতে পা চালিয়ে অফিসে চলে আসে। ঘামের পানিতে পুরো শার্ট যেন ভিজে একাকার। নীল সোজা ওর কেবিনে চলে আসে। চেয়ার টেনে বসতে যাবে তার আগেই পিয়ন এসে ডেকে যায়। ওর বস দেখা করতে বলেছে। কি আর করা, কপালে লেগে থাকা ঘাম টিস্যু দিয়ে মুছতে মুছতে বসের কেবিনের সামনে চলে আসে। দরজা নক করে খুবই নম্র কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম স্যার, আমি কি ভেতরে আসতে পারি? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ভিতরে আসো। আমি তোমার জন্যই অপেক্ষা করতেছি, বসে বসে। ও আচ্ছা, তা স্যার আমাকে কেন ডাকলেন এই সকাল সকাল? কেন ডেকেছি সেটা তোমার অজানা নেই? আর সকাল সকাল কি বলছো? হ্যাঁ, ঘড়িতে দেখো, 40 মিনিট লেট করে অফিসে এসেছো। সরি স্যার, আসলে একে তো ঘুম থেকে উঠতে লেট করেছি, তার উপরে রাস্তায় কোনো রিক্সা পাইনি, পুরো রাস্তায় হেঁটে এসেছি। নিকুচি করি তোমার শরীর, রোজ রোজ তোমার একই সমস্যা। কি ভেবেছো কি? হ্যাঁ, এই অফিসটা তোমার নিজের, যখন মন চাইবে আসবে যাবে। এই অফিসের একটা নির্দিষ্ট নিয়ম আছে তো, নাকি? স্যার এমনটা আর হবে না, এবারের মতো মাফ করে দেন না প্লিজ। দেখো নীল, তুমি তোমার ট্যালেন্ট কাজে লাগিয়ে আমার কোম্পানিকে অনেক কিছু দিয়েছো, তাই বেশি কিছু বলতেও পারি না। তবে তোমার এই সব সমস্যা আমি সহ্য করলেও আমার মেয়ে কিন্তু করবে না। আপনি সহ্য করলে হবে, আপনার মেয়ে তো আমার বস না। কাল থেকে আমার মেয়েই তোমার বস। নীলা এই অফিসে বসবে আর আমি হেড অফিসে থাকবো। কি বলেন স্যার? এখন তাহলে আমার কি হবে? আমি চাইলেই কি আর আগের অভ্যাস থেকে এত তাড়াতাড়ি মুক্তি পাবো? অভ্যাস পরিবর্তন করতেই হবে চাকরি করতে হলে। আমার মতো নরম মনের মানুষ নীলা না, ও অনেক রাগী আর কঠোর মনের মানুষ। আপনার কথা শুনে এখনই তো আমার হাঁটু কাঁপতে শুরু করছে। জানি না ম্যাডাম আসলে পরে কি কি হবে। দেখো নীল, আমি তোমাকে পছন্দ করি আর বিশ্বাস করি বলেই সবসময় হাসি মুখে কথা বলি। যেহেতু নীলা অফিস করবে, তাই এখন থেকে নিজেকে পরিবর্তন করো। ঠিক আছে স্যার, আমি চেষ্টা করব। ওকে, তাহলে এখন গিয়ে কাজে মন দাও। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নীল বসের কেবিন থেকে সোজা নিজের কেবিনে চলে আসে। নিজের মনে জমে থাকা কথাগুলো একা একাই বলতে থাকে। এদিকে ঠিক তখনই নীলকে ডাকতে ডাকতে জাহিদ আসে। নীল, এই নীল। কে জাহিদ, তুই আমাকে এভাবে সারের মতো ডাকছিস কেন? ডাকবো না আবার? আমি কয়বার তোর কেবিনে এসে তোকে খুঁজে গেছি, কিন্তু তোকে তোর কেবিনে পাইনি। আরে বাবা, তুই তো জানিস আমি রোজ রোজ অফিসে দেরি করে আসি আর বসের মুখে ঝাড়ি খাই। আজকেও তাহলে বস তোকে আমদুদ দিল নাকি? সেটা আর বলতে, বরং এটাও বলেছে কাল থেকে দেরি হলে চাকরি করার দরকার নাই। আরে এসব বাদ দে, তুই অফিসে না আসলেও স্যার তোকে কিছু বলবে না, কারণ তুই হলি বসের প্রিয় কর্মচারী। আমি বসের প্রিয়, তবে তার মেয়ের নই। তোর কথার মানেটা ঠিক বুঝলাম না। স্যার বলে দিয়েছে আগামীকাল থেকে তার মেয়ে অফিসে বসবে। তাহলে তোমার খবর আছে, আমি একটু শুনেছিলাম নীলা ম্যাডাম অনেক রাগী আর অনেক অহংকারী। দূর ভাই, এত চিন্তা করে লাভ নাই, যেটা হবে সেটা দেখাই যাবে। ওকে, তাহলে এখন চল নিচে গিয়ে কফি খেয়ে আসি। এমনিতে দেরি করে এসে স্যারের মেজাজ খারাপ করে দিছি, তার উপরে এখন যদি কাজ বাদ দিয়ে বাইরে যাই কফি খেতে, তাহলে স্যার আমাকে নোটিশ ছেড়ে অফিস থেকে বের করে দেবে। অবশ্যই সেটা তুই মিথ্যা বলিসনি। তুই তাহলে থাক, আমি বরং ঘুরে আসি। আমার আবার মাথাটা কেমন ঝিমঝিম করতেছে, কফি খেতেই হবে। আচ্ছা ঠিক আছে, তুই যা। জাহিদ আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এইদিকে নীল মন দিয়ে কাজ করতে থাকে। কাজ করতে করতে কখন যে লাঞ্চের সময় হয়ে যায় সেদিকে কোনো খেয়ালই নেই নীলের। ঘড়ির দিকে তাকিয়ে বেশ অবাক হয়, কেননা ঘড়ির কাঁটা 4টা ছুঁই ছুঁই। নীল তড়িঘড়ি করে লাঞ্চটা সেরে নেয়। বিকেলে অফিস শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হয়। নীল রাস্তা দিয়ে হাঁটছে আর বসের বলা কথাগুলো ভাবছে। ঠিক এমন সময় কোথা থেকে একটা গাড়ি এসে নীলের সামনে ব্রেক করে। ভয়ে নীলের হাতে থাকা ব্যাগটা পড়ে যায়। এইদিকে গাড়ি থামিয়ে জানালার গ্লাস নামিয়ে নীলকে উদ্দেশ্য করে বলে, মরার যদি এতই শখ হয়ে থাকে তো ট্রেনের নিচে গিয়ে মর না। বড় বড় বিল্ডিং আছে, সেটার উপর থেকে লাফ দে না। সেটা না করে তুই আমার গাড়ির সামনে কেন মরতে এসেছিস? নীলার কথা শুনে নীলের যেন রাগ আরো বেড়ে যায়। নীল ব্যাগটা হাতে নিয়ে ময়লা ঝাড়তে ঝাড়তে বলে, একে তো আমাকে গাড়ি চাপা দিয়ে মারতে এসেছিস, আবার আমাকেই দোষারোপ করতেছিস।
তোকে মারতে আমার বইয়েই গেছে। তুই নিজেই তো মরার জন্য আমার গাড়ির সামনে এসেছিলি। আমি তো রাস্তার সাইড দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তুই তো আমার উপরে গাড়ি উঠিয়ে দিতে দিয়েছিলি। এবার সরি বলে কেটে পড়। দোষ করেছিস তুই, আর সরি বলবো আমি? হাউ ফানি! আমি দোষ করলেও তোর মতো ভিখারির কাছে কখনোই সরি বলতাম না। দেখ, একদম আমার রাগ উঠাবি না। আমি নারীদেরকে অনেক সম্মান করি দেখেই এখনো থেমে আছি, না হলে না হলে কি করতি তুই শুনি? কি করব? একবার শুধু বল তুই সরি বলবি না, তারপর দেখ আমি কি করি। একবার কেন, 1000বার বলবো আমি তোকে সরি বলবো না, না না। নীলের কথা শেষ হবার আগে নীল রাস্তা থেকে একটা ইট নিয়ে সজোরে গাড়ির জানালায় আঘাত করে, যার কারণে জানালার কাঁচ ভেঙে যায়। নীলার রাগে গজগজ করতে করতে বলে, তোর এত বড় সাহস, আমার গাড়ির কাঁচ ভেঙে দিলি? তুই না বললে আমি কি করব, তাই তোকে একটু ডেমো দেখালাম আর কি। তুই কাজটা মোটেও ঠিক করলি না, এর খেসারত তোকে পদে পদে দিতে হবে দেখিস। আবে যা যা, হাওয়া আনে দে। তোর মতো ইসরে পোকা মেয়ের হুমকি শুনে আমি ভয় পাই নাকি? দেখ, বেশি বেশি বলে ফেলছিস কিন্তু। মেয়েদের সাথে কি করে সম্মান দিয়ে কথা বলতে হয় সেটাও তো ভালো করে শিখিসনি। আমার বাবা মা ভালো মানুষদের কি করে সম্মান করতে হয় সেটা খুব ভালো করে শিখেছে, তবে তোর মতো বেয়াদব মেয়ের জন্য সেই সম্মান না। আমাকে বেয়াদব বলা, দেখে নিব তোকে আমি। নীলা উপরের কথাগুলো বলে গাড়িতে একটা লাথি দিয়ে রাগে গজগজ করতে করতে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে নীলও সেখানে দাঁড়িয়ে না থেকে সোজা বাসায় চলে আসে। ছেলেকে ক্লান্ত মুখে বাড়িতে ফিরতে দেখে মিসেস নাহিদা বেগম এগিয়ে এসে বলে, খিরে নীল, তোকে আজকে একটু বেশি ক্লান্ত দেখাচ্ছে দেখছি। মনে হচ্ছে অফিসে না বরং তুই মাটির আটার কাজ করে আসলে। মজা নিচ্ছ না? মজা নেবার কি আছে? তুই নিজেকে এমনভাবে আমার সামনে দাঁড় করিয়েছিস যেটা দেখে আমার এই কথাগুলোই মনে হলো। ওই স্যার বলতে হবে না, এবার আমাকে একটু ঠান্ডা শরবত করে এনে দাও না, আমি আজকে খুবই ক্লান্ত। আচ্ছা, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য ঠান্ডা শরবত করে আনছি। ওকে জানেমান। নীল উপরের কথাটা বলেই ওর রুমের দিকে চলে যায়। নীলদের বাড়িটা একতলা। ওর বাবা বেসরকারি একটা চাকরি করে, খুব কষ্টে এই বাড়িটা করেছে, সাথে নীলকে লেখাপড়া করিয়েছেন। এখন বাবা ছেলের ইনকামে সংসার ভালোই চলে। নীলের আর কোনো ভাই বা বোন নেই। নীল ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে দেখে ওর বাবা চেয়ারে বসে শরবত খাচ্ছে। নীল সামনে এসে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম আব্বু, অফিস থেকে কখন আসলে? ওয়ালাইকুম আসসালাম। এই তো আব্বাজান, আমি মিনিট দুয়েক হলো এসেছি। অফিসে কোনো কষ্ট হয়নি তো? না রে বাবা, কোনো কষ্ট হয়নি। তুই কখন এসেছিস? আমি একটু আগে এসেছি। আম্মু আমার শরবত কোথায়? একটু বস, আমি আনতাসি। তোর জন্য বানানো শরবত তোর আব্বু খেয়ে ফেলেছে। আচ্ছা নিয়ে আসো। নীল উপরের কথাটা বলে ওর বাবার সাথে গল্প করতে শুরু করে, আর নাহিদা বেগম ছেলের জন্য শরবত তৈরি করতে চলে যায়। কিছু সময় পরে নাহিদা বেগম নীলের হাতে শরবতের গ্লাস তুলে দেয়। নীলও শরবত খেয়ে তৃষ্ণায় কাঠ হয়ে থাকা হৃদয়টাকে শীতল করে বাইরে ঘুরতে চলে যায়। সন্ধ্যাবেলায় টং দোকানে বসে চা খেতে খেতে বন্ধুদের সাথে আড্ডা না দিলে আবার নীলের একদম ভালো লাগে না। তাই তো নীল অফিস থেকে বাসায় ফিরেই আড্ডাখানায় চলে আসে। জাহিদ আগে থেকেই সেখানে বসেছিল পারভেজ আর রনিকে সাথে নিয়ে। নীলকে আসতে দেখে পারভেজ বলে, যাক, অবশেষে আমাদের রাজামশাইয়ের তাহলে আসার সময় হলো। সেটাই তো দেখছি, ওই শালা আমরা কখন এসে বসে আছি, আর তোর আসার কোনো নাম গন্ধই নেই। তোদের তো বাড়িতে কাম কাজ নাই, তাই আগেই চলে আসতে পারছিস। তোর মনে হয় বাড়িতে অনেক কাজ করতে হয়, নাকি গোপনে বাড়িতে বউ এনে রেখেছিস যে আসতে দেরি হয়? হ্যাঁ রনি, তুই একটা কথা বলছিস মাইরি, সেই ছিল কথাটা। তোরা কি থামবি নাকি আমি যেই পথ দিয়ে এসেছি সেই পথ দিয়ে আবার রিটার্ন হাঁটা ধরবো? না মামা, সেটার আর দরকার নাই। কষ্ট করে এসে যখন পড়েছিস তখন আর যেতে হবে না। ঠিক আছে, তোদের ভোলাবেলা মুখের দিকে চেয়ে আর গেলাম না। এই মামা, কড়া লিকার দিয়ে চা দাও তো। মাথাটা কেমন ঝিমঝিম করতেছে। দোকান ওদের হাতে চা তুলে দিল। ওরা চা খেতে খেতে আড্ডায় মেতে ওঠে। এটা আমাদের নিত্যদিনের অভ্যাস। গল্পের এক পর্যায়ে আমি পারভেজকে উদ্দেশ্য করে বলি, কিরে পারভেজ, শুনলাম তুই নাকি নতুন নতুন প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছিস। এমনই এক কথা, তোর মনে হয় আমার মতো একটা ছেলের সাথে কোনো মেয়ে প্রেম করবে?
হ্যাঁ মামা, বুঝেছি। তলে তলে টেম্পো চালাও, আমরা বললেই সেটা এমনি হয়ে যায়। দেখ ভাই, আমি সত্যি বলতেছি, আমি কোনো মেয়ের সাথেই প্রেম করি না। সে আমি জানি, তোর শরীরের প্রতিটি শিরা উপশিরা আমি চিনি। এখন বল, নয়া প্রেমের ট্রিট কবে দিবি? আমি বললাম তো কোনো প্রেম ট্রেম করি না, তাহলে কিসের ট্রিট দেবো? দেখ ভাই, আমরা এত কথা শুনতে চাইনি, তুই ট্রিটটা দিবি কবে সেটা শুধু বল। হ্যাঁ, ট্রিট কবে দিবি বল। আরে এমন তো নয় যে তুই আমাদের ট্রিট দিলে প্রেম টিকবে না, বরং তোর প্রেম আরো মজবুত হবে, কারো কুনজর লাগবে না। বন্ধুদের এমন জোরাজুরির কাছে পারভেজ হার মেনে যায়। আসলে পারভেজ প্রেমে পড়ার বিষয়টা ওর বন্ধুদের কাছে গোপন রাখতে চেয়েছিল, কেননা ওর প্রেম বেশি দিন টেকে না। পারভেজ নীলদের উদ্দেশ্য করে বলে, আচ্ছা, আমি না হয় ট্রিট দেবো, তবে তোরা এটা বল, আমার প্রেমে পড়ার বিষয়টা কি করে জানলি? আমি তো তোদের থেকে লুকিয়ে রেখেছিলাম। তুই লুকে রাখলেই তো আর হবে না। তুই যদি চলিস ডালে ডালে, তবে আমরা চলি পাতায় পাতায়। আসলেই তোদের চোখে ফাঁকি দেওয়া সম্ভব না। তুই ভালো করে জানিস আমাদের কাছে লুকিয়ে লাভ নেই, কারণ আমরা রহস্য খুঁজে বের করতেই ভালোবাসি। শেয়ার বলতে, আচ্ছা চল তাহলে। তোরা যেহেতু আজকে আমার পকেট খালি না করে ছাড়বি না, তো চল রেস্টুরেন্টে যাই। ওকে বন্ধু, চল। আর এই যে পেটুকের দল, বন্ধুর জন্য দোয়া কর হাত তুলে, এবারের প্রেমটা যেন টিকে যায়। দিলাম, দোয়া করে যেন খুব শীঘ্রই বিয়ের দাওয়াত খেতে পারি। এভাবে ওরা আরো অনেক কথা বলতে বলতে পাশের একটা রেস্টুরেন্টে এসে পৌঁছে যায়। একটা ফাঁকা টেবিল দেখে সবাই বসে পড়ে আর পারভেজ খাবার অর্ডার করে। আচ্ছা পারভেজ, তুই এবার কোন মেয়ের সাথে প্রেমে মজলি বলতো? তার মানে আমার প্রেমের কিছুই তোরা জানিস না? আরে না, আমরা তো ফাঁকা মাঠে গোল দিছি। শালা হারামির দল, তোরা কি চালাকিটাই না করলি আমার সাথে? এটাকে চালাকি বলে না। বল, তুই আজকে বন্ধুদের কাছে কট খেয়েছিস? তোদের মতো বন্ধু থাকলে কট খাইতে বাধ্য। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। খাবার এসে গেছে, খাওয়া শুরু কর, নাহলে যেটুকু তোর ভাগ্যে জুটে তো সেটুকুও মিস করবি। নীলের কথা শুনে সবাই হাসতে শুরু করে আর এইদিকে পারভেজ দু কথা না বলে খাওয়া শুরু করে। সবার খাওয়া শেষ হলেও এখনো রনির খাওয়া শেষ হয়নি, কেননা তার একটু বেশি সময় লাগে। রনির খাওয়া শেষ হচ্ছে না দেখে জাহিদ বলে, কিরে রনি, তুই কি আজকে খাওয়া ছেড়ে উঠবি না নাকি? সেই যে কখন খেতে বসেছিস, উঠার নামে নিচ্ছিস না। দেখ, তোরা আমার খাওয়ার প্রতি একদম নজর দিবি না। এমনি তো তোর যে শরীর, তাতে নজর দিলে বেশি কিছু হবে না। আর যাই, এত কথা বলছিস কেন? ওকে একটু মন ভরে খেতে দে না। দেখছিস সে কখন থেকে আমরা ওর জন্য দাঁড়িয়ে আছি, আর শালা এখনো গিলে যাচ্ছে। আল্লাহ ওর মুখে বেশি রুচি দিছে, ও খাচ্ছে। তুই খেতে পারিস না? তোকে তো খেতে মানা করা হয়নি। তা তো বা ঠিক, ওর মতো তো আর আমরা খেতে পারি না। এভাবে ওদের মাঝে আরো কিছু কথা হয়। রনির খাওয়া শেষ হলে বিল দিয়ে সবাই চলে আসে। দোস্ত, তোরা থাক, আমাকে একটু যেতে হবে। কি মামা, বিয়ে করো নাই? প্রেমে পড়েছো মাত্র, তাতেই আমাদের মতো অবাগা বন্ধুদের ভুলে যাচ্ছ? আরে ভাই, তোরা সবসময় এক লাইন বেশি বুঝিস। আমি কি ওর সাথে দেখা করতে যাব নাকি? তাহলে তুই আমাদের রেখে কোথায় যাবি শুনি? আব্বু আজকে তাড়াতাড়ি বাসায় ফিরতে বলেছে, না হলে মায়ের একটাও মাটিতে পড়বে না। আচ্ছা তুই তাহলে যা, পরে আবার দেখা হবে। ঠিক আছে, তোরা থাক, আমি তাহলে গেলাম। পারভেজ উপরের কথাগুলো বলে সেখান থেকে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এইদিকে ওরা কয়েকজন আরো কিছু সময় আড্ডা দিয়ে যার যার মতো বাসায় চলে আসে। নীল রমে যাওয়ার আগেই রান্নাঘরে উকি দিয়ে দেখে ওর মা রান্না করতেছে। তো নীল মায়ের কাছে গিয়ে আদুরে কণ্ঠে বলে, আমার আম্মাজান কি করে গো? দেখছিস না আমি কি করি? দেখলে আবার জিজ্ঞেস করতাম কেন? হে বাবা, তোর চোখ কি তাহলে নষ্ট হয়ে গেল নাকি? আরে না, আমি তো তোমার সাথে মজা করছিলাম। তা কি রান্না করতেছো শুনি? তোর আব্বু বলল তার নাকি আজকে মোরগ পোলাও খেতে মন চাচ্ছে, তাই সেটাই রান্না করতেছি। ইয়াহু, কি মজা! আজকে খুব মজা করে খাবো। আচ্ছা বাবা, খাইস। যা এখন গিয়ে ফ্রেশ হ, আমি অফিস থেকে এসেই বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলে তুই। কি করব বলো, বন্ধুদের তো সময় দিতে হয়। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, আমি কিচ্ছু বললেই যত যুক্তি তোর কাছে আছে কত করে বলি। আমাকে একজন সঙ্গের সাথী এনে দে, সেটা তো দিবি না। কি বললে আম্মু? তুমি এই বয়সে এসে বাবাকে রেখে সঙ্গী খুঁজতে? নীল পুরো কথা শেষ করার আগে নীলের মা ওর কান ধরে বলে,
ওই ফাজিল, আমি তোকে ওই কথা বলছি? হ্যাঁ, তুমি তো সেটাই বললে, আমার কান তো আর ভুল শুনতে পারে না। দেখ, আমার সাথে একদম ফাজলামি করবি না। কবে ঘরে বউ আনবি সেটাই বল। আম্মু আমি রুমে গেলাম, রান্না হলে ডাক দিও কিন্তু। পালিয়ে যাচ্ছি যা। এই বুড়ি মাটাকে আর কত কষ্ট দিবি? তোমার হবু মোমায় যতদিন এই পৃথিবীতে জন্ম না নিচ্ছে। জন্ম ঠিকই হয়েছে, তুই নিয়ে আসলেই হয়। আমি তার বাড়ি চিনলে তো কবেই নিয়ে আসতাম। হয়েছে, আর পাম দিতে হয়েছে, আর পাম দিতে হবে না। আমার কষ্টটা তোর বাপ বেটা কেউ বুঝবি না। নীল আর কোনো কথা না বলে সোজা রুমে চলে যায়। আসলে এই কথাগুলো নীলের মা নীলকে প্রতিটা দিন বলে, তবে নীল আর নীলের বাবা কেউই এই কথার গুরুত্ব দেয় না। নীল চলে যাবার পর নীলের মা একা একা কথা বলতে বলতেই কাজ করতে থাকে। এইদিকে খাবার টেবিলে খাবার সামনে রেখে বসে আছে নীলার মা। নীলার মাকে একা বসে থাকতে দেখে নীলার বাবা রফিক সাহেব জিজ্ঞেস করে, কি ব্যাপার নীলার আম্মু, তুমি একা একা বসে আছো? নীলা খেতে আসেনি? একা বসে থাকবো না তো কি করব? তোমার মেয়েকে কত করে ডেকে আসলাম, আসলো না। আসলো না কেন? ওর কি শরীর খারাপ নাকি? না, তাহলে আসলো না কেন? সেটা আমি জানি না, তুমি বরং তোমার মেয়েকে গিয়ে জিজ্ঞেস করো। তোমার আদুরে মেয়ে আমাকে কি কোনো কিছু বলে নাকি? আচ্ছা বাবা, আমি গিয়ে দেখছি ওর কি হয়েছে। তুমি রাগ না করে খাবার রেডি করো। যাও। আর খাবার রেডি আছে, তোমরা আসলেই হবে। রফিক সাহেব আর কোনো কথা না বলে সোজা সিঁড়ি বেয়ে মেয়ের রুমের সামনে এসে দরজায় কড়া নেড়ে বলে, নীলা মামুনি কি করতেছো? এই তো আব্বু, একটু কাজ করছিলাম। নীলা ওর বাপের কথা শুনে দরজা খুলতে খুলতেই উপরের কথাগুলো বলে। তা শুধু কাজ করলেই কি হবে? আর কাজ করার জন্য শরীরটাকেও তো ফিট রাখতে হবে। সেটা তো অবশ্যই। আব্বু, তোমরা এখনো খাবার খাওনি নাকি? তোকে রেখে আমরা কখনো খাবার খেয়েছি? তা খাওনি, তবে আমার জন্য বসে না থেকে খাবারটা খেয়ে নিলেও কিন্তু পারতে। আমি না হয় কাজটা শেষ করেই খেয়ে নিতাম। হয়েছে, আর বলতে হবে না। এখন সব কাজ বাদ দিয়ে চল আমার সাথে। খাবার খেয়ে এসে তারপর কাজ করবি। নীলা বলল, ওকে চল। উপরের কথাটা বলেই নীলা ওর বাপের হাত ধরে নিচে চলে আসে। আসলে নীলাকে রফিক সাহেব অনেক বেশি ভালোবাসে, আর নীলা ওর বাবাকে অনেক ভালোবাসে। নীলা খাবার টেবিলে আসতেই ওর মা খাবার বেড়ে দেয়। সবাই খাওয়া শেষ করে যার যার রুমে চলে যায়। নীলাও আর কাজ না করে সোজা ঘুমিয়ে পড়ে, কেননা আগামীকাল নীলাকে প্রথম অফিসে জয়েন করতে হবে। এদিকে নিত্যদিনের ঘটনা উল্টে গিয়ে সকাল হতে না হতেই পাখির মিষ্টি কণ্ঠে নীলের ঘুম ভেঙে যায়। এটা ইতিহাস সৃষ্টির থেকে কোনো অংশেই কম না, কেননা নীল কখনো সকালে এবং নিজ থেকে ঘুম থেকে উঠতেই পারে না মায়ের ডাক ছাড়া। নীল ফ্রেশ হয়ে সবকিছু গুছিয়ে নিয়ে সোজা নাস্তা করতে চলে আসে। নীলকে এভাবে আসতে দেখে নীলের মা বেশ অবাক হয়ে নীলের বাবাকে বলে, এই নীলের আব্বু, শুনেছো? হ্যাঁ গো, শুনছি। কি বলতে চাও বলো। আমাকে একটা চিমটি কাটো তো। আমি স্বপ্নে আছি নাকি বাস্তবে আছি সেটা আমি বুঝতে পারছি না। তুমি বাস্তবে আছো, আর এটা সত্যি সত্যি নীল। হ্যাঁ মা, আমি তোমারই ছেলেই। আমার তো বিশ্বাসই করতে কষ্ট হচ্ছে, যে ছেলেকে আমি হাজারবার ডাকার পরেও ঘুম থেকে জাগাতে কষ্ট হতো, সেই ছেলে কিনা আজকে নিজে থেকেই ঘুম থেকে উঠেছে। প্রতিদিন আমাকে ডেকে উঠাতে তোমার তো অনেক কষ্ট হয়, তাই তো তোমার কষ্টকে একটু হলেও কমানোর জন্য হলেও নিজে থেকে সকালে ওঠার চেষ্টা করলাম। থাক, আর বলতে হবে না। এবার বস, নাস্তা শেষ করে নিয়ে। নীল আর কোনো কথা না বলে চেয়ার টেনে বসে পড়ে। নীলের মা খাবার প্লেটে খাবার দিতেই নীল খাওয়া শুরু করে। আচ্ছা নীল, তোর কি কোনোভাবে মনে হয় না এবার বিয়েটা করা উচিত? আব্বু তুমি সব কি বলতেছো? এই বয়সে এসো আমার মতো একটা ছেলে থাকতে আবার বিয়ে করতে চাও? দেখো নীলের মা, তোমার ছেলে বলে কি এটা? কেন? শোনো ছেলের কথা, আমি বলি তো হেসে খেলে উড়িয়ে দিতে। দেখো নীল, একদম ফাজলামি করবি না। তুই খুব ভালো করে বুঝতে পারছিস আমি তোমার বিয়ের কথাই বলছি। আর তার ছাড়া বয়স তো আর কম হলো না। মা দেখেছো আব্বু কি বলে? ঠিকই তো বলেছে। তোর থেকে বয়সে ছোট ছেলেটাও বিয়ে করে আজ 2 সন্তানের বাপ।
আর তোকে বিয়ের কথা বললেই দূরে চলে যাস। কোনো সমস্যা থাকলে বলতে পারিস। বুঝেছি, আজকে আমার সকাল সকাল নিজে থেকে ঘুম থেকে ওঠাটাই ভুল হয়ে গেছে, না হলে এমন করে কথা শুনতে হতো না। উপরের কথাগুলো বলে নীল পুরো খাওয়া শেষ না করেই উঠে পড়ে, যেটা দেখে নীলের মা বলে, পুরো খাবারটা তো শেষ করে যা। আমি খাবো না আর, তোমরাই বেশি করে খাও। নীল উপরের কথাটা বলেই বাসা থেকে বেরিয়ে পড়ে। আজকে রাস্তায় আসতেই সময় মতো রিক্সা পেয়ে যায়। তবে ঝামেলা পাকে কিছু রাস্তা যাওয়ার পর যখন রিক্সা জ্যামে আটকে যায়, ঘড়ির কাঁটা ঘুরেই চলেছে। এইদিকে জ্যাম ছোটার কোনো নামগন্ধই নেই। নীলের হাতে আর মাত্র ২০ মিনিট সময় আছে। এর মধ্যেই অফিস পৌঁছতে হবে, না হলে কপালে শনি নেমে আসবে। সবকিছু ভেবে নীল আজকেও ঠাটা পড়া রোদ্রের মধ্যে রিক্সা থেকে নেমে হাঁটা শুরু করে রিক্সা ভাড়া পরিশোধ করে। এদিকে নীলা অফিসে আজকে আগেই এসে পৌঁছে যায়। সবাই যখন নীলাকে ফুল দিয়ে স্বাগত জানাতে ব্যস্ত, তখন জাহিদের দু চোখ নীলকে খুঁজতে ব্যস্ত। এই শালার আসলে কাণ্ডজ্ঞান নেই। কালকে স্যারে বলেই দিয়েছে আজকে নতুন সিও আসবে, তবুও ওর আসার কোনো নাম গন্ধই নাই। নীল, তুই খালি অফিসে আয়, তোর কপালে শনি আছে। জাহিদকে আনমনা হয়ে তাকিয়ে থাকতে দেখে নীলা কাছে আসে আর জাহিদকে উদ্দেশ্য করে বলে, এই যে মিস্টার, এখানে সবাই আমাকে বরণ করতেছে আর আপনি অন্যদিকে তাকিয়ে আছেন। না ম্যাডাম, এমনি আর কি। এমনি মানে? আজ প্রথম দিন দেখে মাফ করে দিলাম, নেক্সট টাইম ভুল হলে আর ক্ষমা পাবেন না। আর হিসেব অনুযায়ী এখানে একজন লোক কম মনে হচ্ছে কেন? এরে, কাম সারছে। এখন আমি ম্যাডামকে কি বলে বোঝাই? কি ব্যাপার, আপনি এমন করতেছেন কেন? আসলে ম্যাডাম, একজন এখনো অফিসে আসেনি, হয়তো রাস্তায় জ্যামে পড়ে গেছে। জানেনই তো আমাদের ঢাকা শহরের রাস্তার কি অবস্থা। সেটা আমার ভালো করেই জানা আছে, আর তার উচিত ছিল আজকে তাড়াতাড়ি আসার। সে আসলে আমার কেবিনে যেতে বলবেন। ঠিক আছে ম্যাম। নীলা আর কিছু না বলেই সোজা হাঁটা শুরু করে। এইদিকে নীল এক প্রকার দৌড়ে দৌড়ে আসতেছে, তবুও যেন পথ শেষ হবার নাম নিচ্ছে না। নীল বুঝতে পারে ওর ফোনটা বাজতেছে, তাই পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করে। হ্যাঁ জাহিদ, বল। বলা বলি রেখে সোজা কোথায় আছিস বল? এই তো রাস্তায়, আর 10 মিনিট হাঁটলেই তোর সামনে হাজির হব। হাজির? আমার সামনে না, বরং অফিসে এলে আগে ম্যাডামের অফিসের সামনেই হাজির হতে হবে। কি বলিস তুই? ম্যাডাম আমাদের কোম্পানির নতুন সিইও, সে এত সকালে এসে গেছে নাকি? এসেছে তো অনেক আগে। তুই মামা তাড়াতাড়ি আয়, নইলে কিন্তু খবর আছে। ঠিক আছে, আসতেছি। আর তুই এত ভয় দেখাস না তো, এমনিতেই আমি অনেক টেনশনে আছি। তাড়াতাড়ি আয়, টেনশন তো শুরু হবে ম্যাডামের সামনে গেলে। জাহিদ উপরের কথাটা বলেই কল কেটে দেয়। এদিকে নীল আরো জোরে হেঁটে অফিসে পৌঁছে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখে আজকেও সে 30 মিনিট দেরি করে এসেছে। নীল পকেট থেকে রুমাল বের করে কপালে জমে থাকা ঘাম মুছতে মুছতে জাহিদের সামনে গিয়ে বলে, কিরে মামা, ম্যাডাম কি দেখতে আসলেই অনেক রাগী নাকি? যেমন সুন্দরী তেমন রাগী মামা। আমি তোর রুহে মাতৃরাগ কামনা করি। আর ভয় দেখাস না, এমনিতে আমার হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কথা না বলে জলদি ম্যামের কেবিনে যা। ঠিক আছে, যাচ্ছি। নীল উপরের কথাটা বলেই ভয়ে ভয়ে নীলার কেবিনের সামনে চলে আসে। একবার দরজায় হাত দিতে নেয়, তো একবার হাত সরিয়ে নেয়। এভাবে কয়েকবার করার পরে বুকে অনেকটা সাহস নিয়ে দরজায় কড়া নেড়ে বলে। মে আই কাম ইন ম্যাম? প্রথমবার নীলের কথার কোনো জবাব আসে না। নীলা গভীর মনোযোগ দিয়ে ফাইল দেখছিল। নীল আবারও বলে, মে আই কাম ইন ম্যাম? ইয়েস, কাম ইন। নীল অনুমতি পেয়ে চট করে ভেতরে প্রবেশ করে। নীলা উল্টো দিকে ঘুরে ফাইল দেখছিল বলে নীল দেখতে পায়নি। নীলা নীলকে উদ্দেশ্য করে বলে, তা মিস্টার নীল, আপনার হাতে কি ঘড়ি আছে? আছে তো। ভেরি গুড। তা দেখেন তো এখন ঘড়িতে ঠিক কয়টা বাজে? এই তো ম্যাম, এখন ঠিক সকাল 9:35। আপনার অফিস টাইম হলো গিয়ে সকাল 9টা, তাহলে আপনি এখনো কেন? আসলে ম্যাম, আমি অনেক সকালেই বাসা থেকে বের হয়েছি, তবে রাস্তায় জ্যাম থাকার কারণে আসতে লেট হয়েছে। সরি ম্যাম, এমনটা আর হবে না।
সেটা বললে তো হবে না। আমি শুনেছি আপনি প্রতিদিন এমনই লেট করে আসেন। তা এই অফিসটা আপনার বাবার নাকি শ্বশুরের? সরি ম্যাম, এমন আর হবে না। সরি বললেই তো আর হবে না। আপনি দেরি করে এসেছেন, তার জন্য আজকের দিনের হাজিরা আপনি পাবেন না। নীলা উপরের কথাগুলো নীলের দিকে ঘুরতে ঘুরতে বলে। দুজন দুজনকে দেখে চমকে ওঠে। আর নীল তো এখন আরো বেশি ভয় পেয়ে যায় আর মনে মনে বলে, এই রে, এ তো দেখছি কালকে সেই খবিশ মেয়েটা, এখন বুঝে আমার চাকরিটা গেল। ওহো, তাই তো বলি, আমার অফিসে এমন ফাজিল কর্মী কি করে হলো? দেখুন ম্যাম, কালকের জন্য আমি সরি। তোর সরির গুষ্টি কিলাই, তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হ, না হলে এই পানির গ্লাস তোর মাথায় মারবো। নীল আর কোনো কথা না বাড়িয়ে সোজা বাইরে চলে আসে। কপালের ঘাম মুছতে মুছতে নিজের কেবিনে এসে বসে। জাহিদ পেছন থেকে এসে বলে, কি মামা, কেমন দিল? রাখ তোর দেওয়া দিই, আমি ভাবছি আমার চাকরি থাকে কিনা। কেন মামা, কি হয়েছে? আরে বেটা, তোদের কালকে যে মেয়েটার কথা বলছি, সে শাকচুন্নি মেয়েটা আমাদের ম্যাডাম। কি? তাহলে তো মামা তোর চাকরি নাই বলেই চলে। মনে হচ্ছে আজকে অফিসের শেষ দিন। আচ্ছা বন্ধু, টেনশন করিস না। চাকরি না থাকলে তো কি হয়েছে, আরটা জোগাড় করে নিবি। ফাজলামো বাদ দিয়ে পিয়ন চাচার কথা শুনতে দে। পিয়ন চাচা এসে নীলকে বলে যায় নীলকে নীলা ম্যাডাম জলদি তার কেবিনে যেতে বলেছে। তোর চাকরি মনে হয় এখনই গেল। মনে তো হচ্ছে সেটাই, না হলে এইমাত্র ঘুরে আসলাম তার কেবিন থেকে, এখন আমরা কেন ডাকবে? গিয়ে দেখ কি বলে। নীল আর কথা না বলে সোজা অনুমতি নিয়ে নীলার কেবিনে এসে বলে, আমাকে আবার ডেকেছেন ম্যাম? ডেকেছি। আমার জন্য বাইরে থেকে 2টা কোন আইসক্রিম নিয়ে আসেন তো। এটার জন্য তো পিয়ন চাচা আছে, আমাকে কেন এইসব আনতে বলতেছেন? আমি কি এইসবের জন্য নাকি? মনে হচ্ছে এখানে চাকরি করার ইচ্ছে নেই। আপনি আমার অফিসের সামান্য কর্মচারী মাত্র। আমি আপনাকে দিয়ে যে কোনো কাজ করাতে পারি, বিকজ আমার সব কাজ আপনাকে করতে হবে আজকে থেকে। মানে কি বলছেন? মানে হলো আজকে থেকে আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমি যেটা বলবো সেটাই আপনাকে করতে হবে, না হলে গেট খোলা আছে, আসতে পারেন। হাতি গর্তে পড়লে চামচিকাও লাথি মারে। আচ্ছা ম্যাম, আপনি যেটা বলছেন সেটাই হবে। গুড, এখন যান গিয়ে আইসক্রিম নিয়ে আসেন। তবে মনে রাখবেন, আইসক্রিমে যেন একটুও গলে না যায়। ওকে ম্যাম, আমি এখনই নিয়ে আসতেছি। নীল উপরের কথাটা বলেই বাইরে বেরিয়ে আসে। লিফটের কাছে এসে দেখে লিফট বন্ধ। লিফটের কাজ চলতেছে। এখন 10 তলা থেকে হেঁটে নামা ছাড়া আর কোনো উপায় নেই। তাই নীল হেঁটেই পাশের একটা দোকানে চলে আসে। ভালো দেখে 2টা কোন আইসক্রিম নিয়ে সোজা নীলার কেবিনে চলে আসে। নীলা বুঝতে পারে নীল বেশ হাঁপিয়ে গেছে, তবুও সেদিকে নজর না দিয়ে বলে, বাহ, খুব তাড়াতাড়ি দেখছি আইসক্রিম নিয়ে এসেছিস। আসলে ম্যাডাম, লিফট চলাচল বন্ধ তো, তাই নিয়ে আসতে একটু দেরি হলো। নীলের কথার জবাব মুখে না দিয়ে বরং হাত দিয়ে দেয়। নীলা নীলের গালে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বেশ ঝাঁঝালো কণ্ঠে বলে, আমি বলেছি আইসক্রিম যেন গলে না যায়, তাহলে এমন হলো কেন? দেখ, গলে পানি বের হচ্ছে। নীল গালে হাত দিয়ে বেশ নরম কণ্ঠেই বলে, ফ্রিজ থেকে বের করলে তো গলতে শুরু করে। আর তাছাড়া আমি 10 তলায় হেঁটে উঠেছি, আমার নিজের শরীরটাই তো ঘামে ভিজে একাকার। আপনি সেটা বুঝতে পারছেন? আমাকে বোঝাতে আসবি না, না হলে তোর মুখের নকশা বদলে দেব। আমার সাথে বেয়াদবি করার পরিণাম কি সেটা তোকে হাড়ে হাড়ে বোঝাবো। আপনি বাইরের কাজে যদি অফিসে নিয়ে আসেন তাহলে কি হয়? দেখ, তোর লেকচার শোনার সময় আমার নেই। চাকরি করতে মন চাইলে কর, না হলে চলে যা, দরজা খোলা আছে। যদি চাকরি ছেলে গেলে পেট চলতোই, তাহলে তো সে কখন চলে যেতাম। তুই আমার সামনে থেকে যা, তোর মুখ দেখলেই রাগ হচ্ছে। নীল আর কথা না বলে বেরিয়ে আসে। খুব কষ্ট হচ্ছে কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না। আর কষ্ট হবেই না কেন, বাবা মায়ের একমাত্র ছেলে, কখনো মা বাবার হাতেও মার খায়নি, সেখানে একটা মেয়ের হাতে থাপ্পড়, বিষয়টা আসলেই অনেক কষ্টের। নীল কেবিনে এসে বসে মন না চাইলেও কাজ করতে থাকে। এভাবে নীলের সাথে অনেক অনেক অত্যাচার করতে থাকে নীলা। নীল আর জাহিদ ক্যান্টিনে বসে চা খাচ্ছে আর গল্প করতেছে। আচ্ছা নীল, একটা কথা বলতো। তুই প্রশ্ন করলেই না আমি বলতে পারবো। কি জানতে চাস? আমাদের এই নীলা ম্যাডাম সবার সাথে এত ভালো ব্যবহার করে, সত্য তোর সাথে কেন এমন ব্যবহার করে? সেটার উত্তর আমি কি করে দিব?
তুই না জানলে জানবে কে? দেখ ভাই, মাথা গরম করিস না, তাড়াতাড়ি চা শেষ করে চল। চাকরিটা পরিবর্তন করলেও কিন্তু পারিস, তোর কষ্ট আমার একদম সহ্য হয় না। তোর কি মনে হয় আমি চাকরি ছাড়লে এই সমস্যার সমাধান হবে? অবশ্যই হবে, কারণ তুই ম্যাডামের সামনে না পড়লে শাস্তি কি করে দিবে? সেটা না হয় বুঝলাম, তবে চাইলেই তো আর চাকরি পরিবর্তন করা যায় না। সেটাও ঠিক, তবে তুই চেষ্টা করে দেখতে পারিস। সেটা পরে দেখা যাবে, আগে চল অফিসে যাই, না হলে আবার কি না কি করে ফেলে আল্লাহ জানে। দুই বন্ধু ক্যান্টিন থেকে আবারও অফিসে চলে আসে। নীল কাজ শেষ করতে করতে ছুটির সময় হয়ে যায়। এদিকে নীলা আর নীলকে কিছু বলেনি, কেননা নীলা অফিসের কাজে হেড অফিসে চলে গেছে। তো নীল রিল্যাক্স মোডে অফিস থেকে বাসায় চলে আসে। নীলের মা মনমরা হয়ে বসে আছে, সেটা দেখে নীল কাছে গিয়ে বলে, কি ব্যাপার মা, তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? মন খারাপ করে থাকবো না তো কি করব। আমি এই বাড়িতে একা একা থাকি, কথা বলার জন্য চার দেওয়াল ছাড়া কিছুই নাই। দেখো মা, তোমার মন খারাপ হলে ফোন দিয়ে মামা মামি আরো আত্মীয় স্বজন আছে, তাদের সাথে কথা বলবে। দেখ, আমি কি বোঝাতে চাইছি সেটা তুই ভালো করেই বুঝতে পারছিস। হুদাই কথা অন্যদিকে নিস না। আচ্ছা ঠিক আছে, খুলে বলো তো তুমি কি বোঝাতে চাও। বিয়ে করে একটা বৌমা এনে দে, আমি আর এভাবে একা একা এই বাড়িতে থাকতে পারবো না। ঠিক আছে, আব্বু আসুক, আব্বুকে বলে নতুন বিয়ের ব্যবস্থা করতেছি। নীলের এমন কথা শুনে নীলের মা নীলের কান টেনে বলে, মারবো একটা ফাজিল ছেলে। তুমি তো বললে তোমার কথা বলার সঙ্গী দরকার, আসলেই কারো ভালো করতেই নেই। হাদারাম, তুই বিয়ে করে টুকটুকে একটা বৌমা নিয়ে আসে। নীল কিছু বলতে যাবে তার আগেই নীলের বাবা পেছন থেকে বলে, অফিস থেকে আসতে না আসতেই ছেলের পেছনে পড়েছো দেখছি। তুমি চুপ থাকো, তোমাদের বাবা ছেলের চোখে তো আমার কষ্ট পড়েই না। বারে, তোমার আবার কিসের কষ্ট যেটা আমাদের চোখে পড়ে না? এই যে আমি একা একটা মানুষ, সেই সকাল থেকে রাত অবধি এই বাড়িতে একাই থাকে। একটা কথা বলার সঙ্গী পেলে ভালো হতো না বলো? তুমি কি বোঝাতে চাচ্ছ আমি এই বয়সে তোমার জন্য সত্যি নিয়ে আসি? ভুলে যাও না, এক পা অলরেডি কবরে গেছে আমার। নীল ওর বাবার কথা শুনে মুখ টিপে টিপে হাসতে হাসতে রুমে চলে যায়। এইদিকে নীলের মা তো রাগি চোখে তাকিয়ে আছে স্বামীর পানে, যেন কাঁচা চিপিয়ে খেয়ে ফেলবে। খুব বিয়ে করার শখ না? তোমার বিয়ের শখ আমি মেটাচ্ছি, দাঁড়াও। নীলের মা সোফা থেকে একটা বালিশ নিয়ে মারতে শুরু করে, আর নীলের বাবা নরম কণ্ঠে বলে, আমার কি দোষ? তুমি নিজেই তো বললে তোমার জন্য সত্যি নিয়ে আসতে। আরে বাবা, আমার কি খায়া কাম নাই? নিজের পায়ে নিজেই কুড়াল মারবো? তাহলে কি বললে তুমি? নীল, কি বিয়ে দিয়ে আমার জন্য একটা বৌমা নিয়ে আসো। ও, এই কথা আগে বললেই তো বালিশের বাড়ি খেতে হতো না। যাই হোক, আমি গেলাম। ওই যাও, কিছু তো বলে গেলে না। তোমার ছেলের মতামতের উপর ভিত্তি করেছে বিয়ে হবে কিনা। নীলের বাবা উপরের কথা বলে রুমে চলে যায়, কেননা সে জানে নীল এখন কোনোভাবেই বিয়ে করবে না। এইদিকে নীলের মা গালে হাত দিয়ে চিন্তা করতে থাকে। আমার আর নাতিপুতির মুখ দেখে মরা হলো না। এদিকে নীলা ওর বাবার সাথে বসে কথা বলছিল। এমন সময় নীলার মা মিসেস রহিমা চৌধুরী এসে বলেন, কিরে নীলা, তুই কখন আসলি? এই তো আম্মু, একটু আগে অফিসের বিষয়ে আব্বুর সাথে কথা বলতেছিলাম। ঠিক আছে, আগে ফ্রেশ হয়ে এসে নাস্তা করে নে, পরে বাবা মেয়ের যত মন চায় কথা বলিস। যাও মা, এখন ফ্রেশ হয়ে নাস্তা করে নাও, পরে কথা বলা যাবে। ওকে আব্বু। নীলার কথা না বাড়িয়ে সোজা সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। সোফায় বসে মিস্টার আর মিসেস গল্পে মেতে ওঠে। নীলা ফ্রেশ হয়ে এসে নাস্তা করে, আবারও নিজের রুমে গিয়ে জানালার গ্রিল ধরে বাইরে দেখতে থাকে। বাগানের গোলাপগুলো যেন ইশারায় তাকে কাছে ডাকছে, কেননা এই ফুলের বাগান নীলাই লাগিয়েছে এবং সেই দেখাশোনা করে। নীলা বাইরে আসতে যাবে, ঠিক তখনই হাতে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে নীলিমা কলিং লেখা। তারপর ফোনটা রিসিভ করেই শুরু করে, ওই শাকচুনি, তোর কি আমার কথা মনে আছে? মনে আছে বলে তো ফোন দিলাম। কেমন মনে আছে সেটা তো দেখাই যায়। সেই কবে স্বামীর সাথে নাচতে নাচতে চলে গেলি, আমার কথা একবারেই ভুলে গেছোস। আরে বাবা, তোকে কি বলে থাকা যায়? তুই হলি আমার জানের বান্ধবী।
আচ্ছা যাই হোক, কেমন আছিস সেটা বল। আলহামদুলিল্লাহ, তোদের দোয়া ও আল্লাহর রহমতে অনেক ভালো আছে। তা তুই কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ ভালো। অফিসের কাজ নিয়ে একটু প্যারায় থাকি আর কি। মনটাকে একটু ফ্রেশ মোডে রাখার জন্য আমাদের এখানে এসে ঘুরে গেলেও তো পারিস। অবশ্যই কোনো একদিন যাব। এমনিতে অনেক দিন হলো সিলেট আসা হয় না। আয়, চায়ের দেশে চায়ের চুমুকে জমিয়ে দিব আড্ডা। অবশ্যই আসলে আমাকে কিন্তু পুরো সিলেট ঘোরা দেখাবি। আচ্ছা ঠিক আছে, দেখাবো। তুই আগে তো আসছে। দেখিস সময় করে ঠিক আসবো, আর তোদেরকে একদম চমকে দেব। সে তো আসলেই দেখতে পারবো। এভাবে দুই বান্ধবীর মাঝে আরো অনেক কথোপকথন হয়। নীলিমার স্বামী সেনাবাহিনীতে চাকরি করে, তো সেই সুবাদে ওরা সিলেট থাকে। এদিকে পরের দিন সকালে নীল অফিসে এসে দেখে নীলা এখনো অফিসে আসে নাই। নীল তো মনে মনে সেই খুশি। নীলকে এভাবে খুশি দেখে জাহিদ কাছে এসে জিজ্ঞেস করে, কিরে দোস্ত, তোর মনে আবার কিসের লাড্ডু ফুটলো? এত খুশি দেখাচ্ছে যে। খুশি কোনো হবো না, সেটা বলো। আমি যদি তোর খুশির কারণ জানতাম তাহলে আগ বাড়িয়ে জিজ্ঞেস কেন করতাম? আরে বাবা, দেখো প্রতিদিন আমি অফিসে এসে নীলা ম্যাডামের বকা খাই। অফিসে লেট করে আসিস দেখে তো বকা খাস। সেটাই তো, আমি আজকে তার আগেই অফিসে আসতে পেরেছি। ও, তাহলে তোর খুশির কারণ এটা? তুই কি ভেবেছিস আমি নতুন নতুন প্রেমে পড়েছি দেখে খুশি? কি জানি বাবা, তুই প্রেমে কিন্তু পড়তেও পারিস। আশেপাশে তো সুন্দরী মেয়ের অভাব নাই। সবগুলোই তো জাম কালার। আর মামা, আমি কখনো এই জাম কালার মেয়েদের সাথে নিজেকে প্রেমের মায়ায় জড়াবো না। সবাই জাম কালার দেখতে হলো, একজন কিন্তু মাশাল্লাহ গোলাপি। তা সেই গোলাপিটা কে শুনি? কে আবার? আমাদের অহংকারী ম্যাডাম। দূর হলা, ওনার সাথে আমার সাবার বেজির মতো সম্পর্ক, এটা কখনো পরিবর্তন হবে না। প্রেম তো দূরের কথা। সে তো সময় হলে দেখতে পারবো। সে তুই দেখিস, আগে তো নিজের কেবিনে যা, নাহলে ওই বজ্জাত ম্যাডাম এসে মজা দেখাবে। নীল জাহিদকে উদ্দেশ্য করে উপরের কথাগুলো বলেই চলেছে, অথচ জাহিদ বারবার নীলকে থামতে ইশারা করছে। কিন্তু জাহিদের ইশারা বুঝতে না পেরে একের পর এক নীলার গুণগান করেই যাচ্ছে। জাহিদ মাথা চাপড়িয়ে মনে মনে বলে, হালার পোহালা নিজে তো মরবে মরবে, সাথে আমারও মারবো। ওর পিছনে ম্যাডাম সব দাঁড়িয়ে শুনতেছে, শালা ইশারাটাও বুঝে না। জাহিদকে এভাবে একা একা ভাবনায় ডুবে থাকতে দেখে ধমকের সুরে জিজ্ঞেস করে, কিরে, আমি তোকে কত সুন্দর কথা শোনাচ্ছি, আর তুই শালা মায়াগো নিয়ে ভাবনায় মজে আছিস। তোর পিছনে তো দেখ। জাহিদের কথা শুনে নীল হালকা করে পেছন মুড়ে দেখেই একটা বড় ধরনের শক খায়, কেননা নীলা ওর দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলের তো অবস্থা খারাপ, থতমত খেয়ে জিজ্ঞেস করে, ম্যাডাম, আপনি কখন আসলেন? তুই ঠিক যখন থেকে আমার নামে গল্প শুরু করেছিস ঠিক তখনই। এই রে, তার মানে আমি শেষ। শাকচুনি তো সবকিছুই শুনে নিয়েছে। আসলে ম্যাডাম, তেমন কিছু কিন্তু বলিনি। সেটা পরে দেখতেছি, আগে তুই আমার কেবিনে আয়। ডোন্ট বি লেট। নীলা উপরের কথাটা বলেই রাগে গজগজ করতে করতে চলে যায়। এদিকে নীল জাহিদের মাথা ঠোকা দিয়ে বলে, ওই হলার, ম্যাডাম যে এখানে আইসে আমাকে বলিসনি কেন? আমি সে কখন থেকে তোকে ইশারা দিয়ে বোঝাচ্ছি ম্যাডাম তোর পিছনে এসে দাঁড়িয়েছে, তুই তো বুঝতে চাচ্ছিলি না। আরে মামা, আমি যদি তোর ইশারা বুঝতাম তাহলে কি ওইসব বলতাম নাকি? আল্লাহ জানে আজকে কি করে। যা গিয়ে দেখ, জামাই আদরও তো করতে পারে। ফাজলামো করিস, হ্যাঁ? দেখ ভাই, তুই আগে গিয়ে দেখ কি বলে, পরে আমি শুনবনি। বাই বন্ধু। জাহিদ আর সেখানে না দাঁড়িয়ে নিজের কেবিনে চলে যায়। আর এইদিকে নীল নিজেকে শক্ত করে মনের মাঝে এক বস্তা সাহস নিয়ে নীলার কেবিনে চলে আসে। আসতে পারি? নীলের বলা কথা যেন নীলা শুনতেই পায়নি, এমনভাবে ফাইল দেখছে। নীল মনে মনে বলে, শাকচুন্নি মনে হয় সারা জীবন পড়াশোনা করিনি। আমি ডাকছি সেটা না শুনে পড়া নিয়ে ব্যস্ত ফজিল বেরি। এই যে ম্যাডাম, আসতে পারি? তোর কি মনে হয় আমি বয়রা? না ম্যাডাম। তাহলে এত জোরে চিল্লাচ্ছিস কেন? হ্যাঁ, আমি তো আস্তে আস্তে সেই কখন থেকে ডাকি, আপনিই তো শুনলেন না দেখে একটু জোরে ডাকলাম। শুনি তো দাঁড়িয়ে থাকবি, এবার চিল্লাচিল্লি করবি কেন? আসলে তোকে বলে কি লাভ, কখনো তো ভদ্রতা শিখিস নাই।
চকচুন্নির ঘরের শাকচুন্নি, নিজেই ভদ্রতা বোঝে না, এসে আমাকে ভদ্রতা শিখিয়ে দেয়। আসলে ম্যাডাম এমন কিন্তু না, আমার পরিবার আমাকে শিখিয়েছে কি করে এই সমাজের ভদ্র মানুষকে সম্মান করতে হয়। তার মানে তুই বোঝাতে চাইছিস আমি অভদ্র? সেটা আর বলতে, তার মানে ম্যাম আপনি তো অনেক ভদ্র একটা মেয়ে। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। ঠিক আছে ম্যাম। নীল আর কোনো কথা না বলে সোজা নীলার কেবিন থেকে বেরিয়ে নিজের কেবিনে এসে কাজ করতে থাকে। তো এভাবে দুজনের ঝগড়াঝাটির মাঝ দিয়ে অনেক দিন পার হয়ে যায়। নীল যদিও মনে মনে নীলাকে পছন্দ করে, তবে সেটা মনের গহীনেই লুকিয়ে রাখে, কখনো নীলাকে বলতে সাহস করে না। একদিন নীল আর জাহিদ বসে ক্যান্টিনে কফি খাচ্ছে, ঠিক তখনই সেখানে নীলা আসে। নীলাকে দেখেই জাহিদ দাঁড়িয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো। তা হঠাৎ ম্যাডাম আপনি এখানে কি মনে করে? আমার অফিসের ক্যান্টিনে আমি আসতে পারি না বুঝি? না, ঠিক তেমন না, আসলে আপনাকে সচরাচর এখানে আসতে দেখি না তো, তাই আর কি। আসলে আমি তোমাদের দুজনকে কেবিনে খুঁজে না পেয়ে এখানে আসলাম। নীলার কথা শুনে জাহিদ নীলের দিকে তাকিয়ে বোঝাতে চায় নীলা পাগল হলো না তো আবার। তাছাড়া নীলা যাদের দেখতেই পারে না তাদের কেন খুঁজবে। নীলা নীলকে উদ্দেশ্য করে বলে, আজকে কি সূর্য পশ্চিম আকাশ থেকে উঠছে নাকি? আজব তো, সূর্য প্রতিদিন যেই পূর্ব আকাশ থেকে ওঠে আজকেও সেখান থেকেই উঠেছে। আসলে আমার বিশ্বাস হচ্ছে না। তোর বিশ্বাস অবিশ্বাস দিয়ে আমার কিছু যায় আসে না। এই নে আমার বিয়ের কার্ড। ম্যাম আপনার বিয়ে? হ্যাঁ। আপনি বিয়ে করবেন? এ কোন ধরনের প্রশ্ন? তোর কি মনে হয় আমি সারা জীবন বিয়ে না করে কুমারী থেকে যাব? না ঠিক তেমন না, আসলে আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি বিয়ে করতে চলেছেন। তোকে দেখেও মনে হয় না, তুই আব্বুর পছন্দের কর্মচারী। নীলা আর কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। এদিকে বিয়ের কথা শুনে নীলের তো অবস্থা খারাপ। ভালোবাসি বলার আগে পছন্দের মানুষটা অন্যের হয়ে যাবে, সেটা যেন নীল ভাবতেই পারছে না। নীলকে এভাবে মন খারাপ করে থাকতে দেখে জাহিদ জিজ্ঞেস করে, এখন আর বলে লাভ নেই, একা একা ভালোবাসিস সেটা বুকে নিয়েই থাক। তো কি করব আমি? ও আমাকে তো দেখতেই পারে না, সেখানে যদি জানে আমি ওকে ভালোবাসি তখন কি করবে বুঝিস? তার বিয়ে হয়ে যাচ্ছে, এখন তার কিছু বলবে না? একটা বুদ্ধি দে না, কি করা যায় এখন? আমি যে ওকে মনে মনে অনেক বেশি ভালোবাসি। তোকে এখন কি বলবো বল? আর তাছাড়া বলার আর কি বাকি আছে? আজ বাদে কাল বিয়ে। তাহলে কি আমার ভালোবাসাটা মনে মনেই থেকে যাবে, ওকে কখনো জানাতেই পারবো না? সেটাই তো হচ্ছে। তবে আমার কি মনে হয়, তুই একবার নীলা ম্যাডামের সাথে কথা বলে দেখতে পারিস। এমনই তো হতে পারে সে মনে মনে তোকে পছন্দ করে, তবে সেটা তোকে বুঝতে দিতে চায় না। এমনি একটা বলস, ও যদি আমাকে পছন্দই করবে তাহলে বিয়ে কেন করতো? দেখ ভাই, আমি এত কিছু জানি না, আমার মনে হলো তাই সেটা বললাম। এখন ভালো লাগলে তাকে বল, না লাগলে বলিস না। আসলে তুই আমার বন্ধু থেকে শত্রুই বেশি, তাহলে জেনে শুনে কেউ কাউকে বিপদের মধ্যে ঠেলে দেয়? তোর ভালো করতে গিয়ে যদি আমাকে বন্ধু নামের শত্রু হতে হয়, তবু আমি পিছু হটবো না। তুই আগে আগে যা, আমি পিছনে আছি। তোর ভরসাতে কিন্তু আমি সামনে পা বাড়ালাম। ওকে, তুই এক্ষুনি যা, আমি তোর পিছনে আছি। জাহিদের কথার উপর বেশ ভরসা করেই গুটি গুটি পায়ে নীলার কেবিনের দিকে এগিয়ে যায় নীল। যতই সামনে যাচ্ছে নীলের বুকটা যেন ততই ধুকধুক করেই চলেছে। নীল বহু কষ্টের পরে নীলার রুমে প্রবেশ করে বলে, ম্যাম একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। না মানে পরে আবার কিছু করবেন না তো? আরে বাবা, তোর কথা শুনে আমার যদি খারাপ লাগে তাহলে নাই দুই একটা থাপ্পড় মারবো, এর বেশি তো না। কথা বলার আগেই তো ভয় দেখালেন, এখন আমি বলবো কি করে কথাটা? আরে বাবা, কি বলতে এসেছিস সেটা বলে বিদায় হ। আই লাভ ইউ। নীলা ফাইল দেখতেছিল। নীলের মুখে ভালোবাসি কথাটা শুনে বেশ খানিকটা অবাক হয়ে সামনের দিকে মুখ তুলে তাকাতেই দেখে নীল সেখানে নাই। আজব তো, ভালোবাসি বলে কোথায় হারিয়ে গেল। ইস, দুই একটা থাপ্পড় মারতে পারলাম না। আজ বাদে কাল আমার বিয়ে, ও আজকে আইছে আমাকে প্রপোজ করতে। ভিতুর টিম একটা। আবার সামনে পর, চাপড়ে তোর পিঠের ছাল চামড়া উঠাই ফেলবো।
এদিকে নীলকে এভাবে দৌড়ে আসতে দেখে জাহিদ বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে। কিরে মামা, এভাবে হাঁপাতে হাঁপাতে দৌড়াচ্ছিস কেন? দৌড়াচ্ছে কি আর সাধে? আর একটু হলে আমাকে লবণ মরিচারে চিবিয়ে খেয়ে ফেলতো। আরে বাবা, হয়েছেটা কি সেটা তো বলবি নাকি? তারপর নীল উপরের ঘটে যাওয়া সবটা খুলে বলে। নীলের কথা শুনে জাহিদ তো হাসতে হাসতেই শেষ। জাহিদকে এভাবে হাসতে দেখে নীল বলে, খুব মজা লাগছে না? তো মজা লাগবে না আবার? তুই ভালোবাসি বলে দৌড়ে চলে আসলি, তাহলে সে তোর উত্তর কি করে দিবে? আরে বাবা, আমি জানি তো আমার ভালোবেসে বলার উত্তর হবে 2 গালে 4টা থাপ্পড়। তুই এক লাইন বেশি বুঝিস তো, তাই এমন। আচ্ছা বাদ দে, একটু পর তো চলেই যাব। তাড়াতাড়ি আজকের দিনটা চলে গেলেই বাসি, নাহলে কখন জানি ওর সামনে পড়ে যাই। সেটা তো আমিও ভাবছি। এভাবে আরো কিছু কথা বলে সময় পার করে ফেলে। অফিসের সময় শেষ হয়ে গেলে সবাই যার যার মতো বাসায় চলে যায়। নীল বাসায় এসে কারোর সাথে কথা না বলে সোজা রুমে চলে যায়। নীলকে এভাবে মনমরা হয়ে রুমে যেতে দেখে নীলের বাবা বলে, কি ব্যাপার নীলের আম্মু, তুমি কি নীলকে কিছু বলেছো নাকি? না তো, আমি তো নীলকে কিছুই বলিনি। তাহলেও আজকে আমাদের কারোর সাথে কথা না বলে এইভাবে মনমরা হয়ে চলে গেল কেন? সেটা আমি কি করে বলবো? দেখো গিয়ে, ওর শরীর খারাপ করলো নাকি আবার? ঠিক আছে, যাচ্ছি। নীলের মা আর সেখানে না দাঁড়িয়ে সোজা নীলের রুমে চলে আসে। ততক্ষণে নীল ওয়াশরুমে চলে গেছে ফ্রেশ হতে। নীলের মা বিছানায় বসে নীলের জন্য অপেক্ষা করে। নীল কিছু সময় পরে রুমে আসলে। নীল, তোর শরীর খারাপ করলো নাকি? না মা, আমার তো কিছুই হয়নি, আমি তো একদম ঠিক আছি। তোকে দেখে তো সেটাই মনে হচ্ছে। আমার মনে হয় তুই আমাদের কাছে কিছু লুকাচ্ছিস। না মা, এখানে লুকানোর কি আছে? আসলে অফিস থেকে ফিরে একটু ক্লান্ত লাগছিল, তাই তাড়াতাড়ি রুমে চলে আসছি। দেখ বাবা, আমাদের কাছে কোনো কিছু লুকিয়ে রাখিস না। তোর যদি কিছু হয়ে থাকে তো আমাদের বলতে পারিস, আমরা সেটা দেখব। না মা, আমার কিছুই হয়নি। আচ্ছা তুই বস, আমি কফি নিয়ে আসি। কফি খেলে ভালো লাগবে। না মা, আমি এখন কফি খাবো না, আমি একটু বাইরে যাব বন্ধুদের সাথে। হেই না, বললি অফিস থেকে ফিরে বেশি ক্লান্ত লাগছে। মা, বন্ধুদের সাথে ঘুরতে যেতে কোনো ক্লান্ত মনে হয় না। আচ্ছা তাড়াতাড়ি পাশে ফিরে আসিস কিন্তু। আচ্ছা মা, ঠিক আছে। নীল উপরের কথাটা বলে বাইরে চলে যায়। ওর বন্ধুদের কাছে যেতেই পারভেজ বলে, কিরে মামা, তোরা আসতে এত সময় লাগলো কেন? তুই শপিংয়ে যাবি বলে আমি কত কাজ ফেলে চলে আসলাম। এই তুই ফাপড়বাজি বাদ দে, কোন কাজ তো করিস না, শুধু গার্লফ্রেন্ডের সাথে টাঙ্কি মারিস। সেটাও একটা কাজ, আর এই কাজ কিন্তু সবাই করতে পারে না। এই যে দেখ, আমি কত মেয়ের সাথে প্রেম করলাম, অথচ তুই একটা মেয়ের সাথে নিজেকে জড়াতে পারলি না। তোরা এভাবে ঝগড়া করলে আমরা কখন যাব? হ্যাঁ, আমার কি দোষ? ওই তো এসে এই শুরু করে দিছে। হয়েছে, এখন সব দোষ তো আমার উপর দিয়ে চাপিয়ে দিবি, সেটা তো আমি ভালো করে জানি। যাই হোক, চল তাহলে যাওয়া যাক। একটা রিক্সা নিয়ে চল, যাওয়া যাক। সেটাই ভালো হবে। এই রিক্সাওয়ালা মামা, আমাদের ওখানে নিয়ে চলো। তারপরে ওরা রিস্কায় উঠে একটা শপিং মলে চলে আসে। অনেক সময় ঘোরাঘুরির পরে কিছু কেনাকাটা করে যার যার মতো বাসায় চলে যায়। পরের দিন নীল আর জাহিদ নীলার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আচ্ছা দোস্ত, বিয়ে তো না গেলে হয় না? আরে বাবা, তোকে স্যার স্পেশাল ভাবে দাওয়াত করেছে। এখন তুই যদি না যাস, ম্যাডাম তোকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। সেটা তো আমিও বুঝতে পারছি, তবে আমি কি করে ওকে বিয়ের সাজে অন্যের পাশে দেখবো? কিছু করার নাই মামা। একটা কথা মনে রাখিস, এই পৃথিবীতে সবাই সবার জন্য তৈরি নয়। তাই বলে কি আমি ওকে কখনোই পাবো না? ভালোবাসিস সেই কথাটা আজ পর্যন্ত ঠিক মতো বলতে পারিসনি, তাহলে তাকে পাওয়ার আশা কি করে করতে পারিস? কি করে বলবো বল? ওর সামনে গেলেই তো আমাকে জমের দুয়ারে ঘুরিয়ে আনে, যে রাগে মেয়ে। সেটাই তো, ওকে যে কন্ট্রোল করতে পারবে তার সাথেই মেবি বিয়ে হচ্ছে। তোর মতো মানুষ ভাই ওকে বসে রাখতে পারবি না। কেন মামা, আমাকে দেখে কি তোর পুরুষ মনে হয় না? যে ছেলে একটা মেয়েকে ভালোবাসে সেটা সে মেয়েকে বলতে পারে না, সে আবার কিসের পুরুষ? হ্যাঁ, দেখ মামা, আমি কিন্তু ওকে ভালোবাসি, সেটা বলেছি। আর একটা কথা আছে না, সব কথা বলে বোঝানো যায় না, কিছু কথা ইশারায় বুঝিয়ে দিতে হয়। ওকে আমার ব্যবহারে এতটুকুও বুঝতে পারেনি। দেখ মামা,
তোর এই আজাইরা কথাবার্তা বাদ দিয়ে চল ভিতরে যাই, আমরা এসে গেছি। চল, আইছি তো বিয়ে খাইতে, আফসোস করে আর কি লাভ। নীলের কথার কোনো জবাব না দিয়ে চুপচাপ বাড়ির ভেতরে প্রবেশ করে। নীলের চোখ জোড়া চারদিকে শুধু নীলাকে খুঁজতেই ব্যস্ত। এদিকে রফিক সাহেব নীলের সামনে এসে বসে। আরে নীল, কেমন আছো? আর কখন এলে? এই তো স্যার, একটু আগে এসেছি। আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নীল জাহিদকে সাথে নিয়ে খাওয়া দাওয়া করে নাও কেমন? ঠিক আছে স্যার। আর শোনো, কোনো অসুবিধা হলে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। অবশ্যই স্যার। রফিক সাহেব উপরের কথাটা বলে অন্যদিকে চলে যায়। এদিকে নীলাকে এখনো দেখতে না পেয়ে নীল জাহিদকে জিজ্ঞেস করে। রে মামা, নীলাকে এখনো দেখতে পারছি না যে? অন্যের হবু বউকে দেখার এত ইচ্ছা কেন তোর? কি করব বল, মনটা যে তাকে না দেখে থাকতেই পারছে না। দেখ মামা, এখন এইসব কথা বাদ দে। তোর এইসব যদি স্যার জানতে পারে তাহলে কি হবে সেটা কি একবারের জন্য ভেবে দেখেছিস? স্যারের সাথে ভালো একটা সম্পর্ক থাকার কারণেই পাড়ার সামনে বাড়তে চাইলেও আমি সামনে বাড়ছি না। এই তো সুন্দর, বুঝতে পেরেছিস। এখন বিয়েটা খেয়ে সুন্দরভাবে চলে যা। সেটা স্যার আর কি বা করার আছে? ওদের কথার মাঝে নীলা বউ সেজে স্টেজে চলে আসে। নীলার এই রূপ দেখে যেন নীল চোখের পলক ফেলতেই ভুলে গেছে। নীলাকে বধূরূপে দেখতে যে এত সুন্দর লাগছে, যেটা নীলের মন ছুঁয়ে গেছে। তুই যে এমন করে নীলা ম্যাডামের দিকে হাঁ করে চেয়ে আছিস, এটা কেউ যদি নোটিস করে তখন কি হবে জানিস? আরে বাবা, আজকে একটু মন ভরে দেখতে দে না। আর তো কখনো এভাবে দেখতে পারবো না। পরে তো সে অন্য কারো বউ হয়ে বাঁচবে। আমি বুঝি না, যাকে এত এত ভালোবাসিস তাকে কি করে অন্যের হতে দিচ্ছিস? সেদিন আমি আমার মনের কথা বলেই দিলাম, সেই তো কিছু বললো না। আর আমি কি ভাবছিলাম নাকি ও এত তাড়াতাড়ি বিয়ে করে নেবে? দেখ, নীলা ম্যাডাম কিন্তু তোর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে ওই কথার রাগ এখনো তার মনে রয়ে গেছে। এই জন্য তো সামনে যাচ্ছি না। যদি সবার সামনে থাপ্পড় দিয়ে বসে তখন কি হবে? হয়েছে, এখন ম্যাডামের জন্য যেটা কিনেছিস চল এখন সেটা তার হাতে দিয়ে দিবি। সেটাই করি, চল। তারপরে দুজন মিলে স্টেজে চলে আসে। নীল হাতে থাকা প্যাকেটটা নীলার হাতে দিয়ে নরম কণ্ঠে বলে। ম্যাম, এই অভাগা মানুষটার পক্ষ থেকে আপনি যেন খুব ছোট্ট একটা উপহার। কি আছে এতে? সেটা না হয় পরে খুলে দেখে নিয়েন। দেখ, কালকের রাগ কিন্তু তোর উপরে আমার এখনো আছে, তাই বেশি কথা বাড়াইস না। যাক, শুনে খুশি হলাম। আমার বলা কথাটা আপনার এখনো মনে আছে? তো মনে থাকবে না? তুই যেভাবে কথাটা বলে দৌড়ে পালিয়েছিস। আচ্ছা বাদ দেন না। দোয়া রইল আপনার বিবাহিত জীবন অনেক অনেক সুখের হোক। তোকে দেখে আজকে কেমন জানি মনে হচ্ছে। যাকে এত ভালোবাসি সেই মানুষটা অন্যের হয়ে যাচ্ছে, এমন দেখাটাই তো স্বাভাবিক। আমার বিয়ে আর তুই এমন করে কথা বলতেছিস? কি করব বলেন, খুব করে চেয়েছিলাম যে আপনাকে। জানিস না, সব জিনিস চাইলেই পাওয়া যায় না। ক্ষমা করে দিয়েন। আমার বিয়ে হচ্ছে দেখে তোর সাথে সুন্দর করে কথা বলতেছি, তার মানে এই না যে আমি তোকে ক্ষমা করব। ক্ষমা করতে হবে না, আপনার ওই রাগী ভাবটাই আমার বেশি পছন্দের। হয়েছে, আর পাম দিতে হবে না। তুই এখন যা এখান থেকে। নীল কথা বলে ফাঁকে চলে আসে। এদিকে নীলকে চলে আসতে দেখে নীলা মনে মনে ভাবে। ইচ্ছে ছিল তোকে বিয়ে করে আমার সাথে করা প্রতিটা অপমানের প্রতিশোধ নেব, কিন্তু আব্বুর জন্য সেটা আর হলো না। নীলার ভাবনার মাঝেই নীলার বাবা এসে নীলাকে বলে। কিরে মা, তুই একা একাই কার সাথে কথা বলিস? কিছু না বাবা। দেখ মা, এখনো সময় আছে। তোর যদি বিয়েতে মত না থাকে তো আমাকে বল। আব্বু, তুমি সারা জীবন আমাকে আমার মতো করে চলতে দিয়েছো, আর আমি তোমার এই সিদ্ধান্ত তো মানব না। সেটা কি করে হয়? তুমি ছেলে পছন্দ করেছো, আমি কি রিজেক্ট করতে পারি? দোয়া করি মা, তুই জীবনে অনেক সুখী হ। নীলা ওর বাবাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। এদিকে নীলকে জাহিদ বলে। দেখেছিস মামা, নীলা ম্যাডাম তোকে পছন্দ করেই না। তা না হলে স্যার জিজ্ঞেস করলো বিয়েতে রাজি কিনা, তখন তোর কথা তো বলতে পারতো। আমি আসলেই অভাগা। জীবনে কোনো মেয়েকে দেখে এত ভালো লাগেনি। যাকে ভালো লাগলো তাকেই হারিয়ে ফেললাম।
আফসোস করিস না মামা, আমি তোর জন্য নীলা ম্যাডামের থেকে সুন্দর মেয়ে জোগাড় করব। সেটা হয়তো পারবি, তবে আমি যে নীলাকে পাবো না। সেটাও ঠিক। আচ্ছা চল ওই দিকটা গিয়ে বসি। চল। তারপর ওরা অন্য জায়গায় গিয়ে বসে কথা বলতে থাকে। এদিকে অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও বরের আসার কোনো নামগন্ধ নেই। পুরো বাড়িতে সবাই নানান কথা বলতে শুরু করে। রফিক সাহেব ভালো করে খোঁজ খবর নিয়ে জানতে পারে ছেলে নাকি অন্য মেয়ে নিয়ে ভেগে গেছে। এখন এই বিয়ে হবে না, পুরো বাড়িটা যেন শোকের ছায়ায় ঢেকে গেল। নীল, তাহলে কি নীলা ম্যাডামের বিয়ে হবে না? ছেলে পালিয়েছে অন্য মেয়ে নিয়ে, তাহলে বিয়ে কার সাথে হবে শুনে? তোর সাথে? শোন, একটা কথা বলি, নীলা কলসি বেঁধে নদীতে ঝাঁপ দিবে, তবুও আমাকে বিয়ে করবে না। কেন করবে না? কারণ ও আমাকে পছন্দই করে না। স্যারকে বলে দেখবো নাকি? এমনি তো তুই স্যারের পছন্দের একজন। না রে, আমি চাই না এই কথা বলার পরে স্যারের সাথে আমার সম্পর্কটা খারাপ হয়ে যাক। দেখ ভাই, আমি বলি কি, এই মেয়েকে বিয়ে করতে কেউ রাজি হবে না। তুই পছন্দ করিস, তাই তুই বিয়েটা করে ফেল। কি বলবো, ওকে কেউ বিয়ে করবে না। ও যদি এখন বলে এখানে 1000 ছেলে ওকে বিয়ে করতে লাইন ধরবে। তোর যা ভালো মনে হয় সেটাই কর, আমি কিছুই বলবো না। এদিকে রফিক সাহেব নীলার কাছে এসে বলে, মারে, আমি তোর জীবনটা নিজের হাতে নষ্ট করে ফেললাম। আমি যদি জানতাম ওই ছেলে এমন হবে, তাহলে কখনোই তোর সাথে বিয়ে ঠিক করতাম না। এখন কি হবে আব্বু? সবাই তো নানান কথা বলতে শুরু করেছে। কি করব বল? লোকে যা বলে বলুক, আমি কখনোই বিয়ে করব না আর। নীলা উপরের কথাটা বলেই রুমে চলে যায়। এদিকে রফিক সাহেব অনেক ভেবেচিন্তে নীলার মা ও জাহিদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়ে বলে, আপনারা দয়া করে এভাবে অনুষ্ঠানের মজাটা নষ্ট করবেন না। আমার মেয়ের বিয়ে আজকেই হবে, তবে অন্য ছেলের সাথে। তাই আপনারা একটু শান্ত হয়ে বসুন। রফিক সাহেবের কথা শুনে নীল জাহিদকে বলে, তুই এত সময় কোথায় ছিলিস? আর স্যার আবার কার সাথে বিয়ে ঠিক করলো? সেটা একটু পরেই দেখতে পারবি। তুই কোথায় ছিলি? আমি তো একটু ভিতরে গিয়েছিলাম। এভাবে ওরা আরো অনেক কথা বলে। এদিকে রফিক সাহেব কাজীকে দিয়ে বিয়ের সব কাজ ওকে করে। এখন দুজন রেজিস্ট্রি পেপারে সাইনটা করলেই হয়। জাহিদ আর রফিক সাহেব খাতা নিয়ে এসে নীলকে বলে। নীল, এই খাতায় একটা সাইন করো তো। রফিক সাহেবের কথা শুনে নীল মনে হয় আসমান থেকে জমিনে পড়ল। বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমি এই খাতায় কেন সাইন করব? বাবা, এত কথা না বলে সাইনটা কর না। আরে বাবা, আমি কি বর নাকি যে এই খাতায় সাইন করব? তুমি বল। দেখো নীল, আমি অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছি এটা। কি বলেন এসব? কোথায় আমি আর কোথায় নিলাম? তার সাথে আমার কোন দিক দিয়ে যায়? দেখো, আমি পাত্র হিসাবে তোমাকে বেছে নিয়েছি, এটাই ফাইনাল। সেটা না হয় মানলাম, তা আপনার মেয়ে কি আমাকে বিয়ে করতে রাজি হবে? ও রাজি হবে কি হবে না সেটা আমি দেখব। তুমি আগে সাইনটা করে দাও। দেখ দোস্ত, এই সুযোগ কিন্তু কার জীবনেও পাবি না, তাই হেলাই হেলাই নষ্ট করিস না। সেটা ঠিক আছে, তবে আমি আমার বাবা মাকে না জানিয়ে কি করে বিয়ে করব? তোকে সেই চিন্তা করতে হবে না, আমি স্যার আঙ্কেল আন্টিকে জানিয়েছি, তারাও রাজি আছে। ঠিক আছে, আমি রাজি। তবে আমার মনে হয় নীলের সাথে কথা বলে নিলে ভালো হতো, কেননা বিয়ে একদিনের জন্য না, সারা জীবনের জন্য। আমি তো আছি নাকি? আমার মেয়ের আমার উপর কখনোই কথা বলবে না। নীল আর কোনো চিন্তা না করে নিজের পায়ে নিজেই কুড়াল মারে, মানে বিয়ের রেজিস্ট্রি খাতায় সাইন করে দেয়। রফিক সাহেব কাজীর সাথে নীলার কাছে চলে যায়। এদিকে জাহিদ নীলকে বলে, দেখেছিস মামা, কথাটা কিন্তু আসলেই সত্য। কি কথা? ওই যে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। আমার তো বিশ্বাসই হচ্ছে না নীলাকে আমি আমার করে পাবো। এই জন্যই তো বলে কোনো কিছু পাওয়ার আগ পর্যন্ত হাল ছাড়তে নেই। হয়েছে, এখন গিয়ে দেখ নীলা সাইন করে কিনা। ঠিক আছে, দেখছি। জাহিদ সেখানে চলে আসে। এদিকে রফিক সাহেব আর নীলার মা মিলে নীলাকে অনেক বোঝায়। নীলা সবার কথা চিন্তা করে মনে মনে বলে, আমি তো এটাই চেয়েছিলাম, নীলকে বিয়ে করে নিজের মতো করে অত্যাচার করতে পারবো। নীল এবার দেখব তোকে আমার হাত থেকে বাঁচায় কে। আব্বু, আমি নীলকে বিয়ে করতে রাজি আছি, তবে আমার 2টা শর্ত আছে। বিয়ে করতে আমার কিসের শর্ত? তুমি ওকে ডাকো, ও যদি আমার শর্তে রাজি হয় তাহলে আমি ওকে বিয়ে করব। এটা কেমন পাগলামি? হ্যাঁ, নীল তোকে বিয়ে করতে রাজি হয়েছে, এটাই তো অনেক।
ও শর্ত না মানলে আমি বিয়ে করব না। নীলার কথা শুনে রফিক সাহেব কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে নীল বলে ওঠে। তোমার সব শর্তে আমি রাজি, বলো শুনে দেখি তোমার কি শর্ত আমাকে বিয়ে করতে। এই তো মাছ জালে বাঁধছে। দেখ পারি, কিন্তু পাল্টে নিলে চলবে না। আমাকে বিয়ে করতে হলে তোকে 2টা শর্ত মানতে হবে। তোমার শর্ত বলো। শর্ত নাম্বার 1, আমি তোর সাথে বা তোকে দিয়ে যা খুশি তাই করাতে পারবো। তুই বা আমার বাবা মা কিন্তু কিচ্ছু বলতে পারবে না। 2, আমার দেনমোহরে 30 লক্ষ টাকা পরিশোধ না করা পর্যন্ত আমার কাছে আসতে পারবি না, এমনকি আমার বাবার থেকে সাহায্য নিতে পারবি না। নীলা, এটা কেমন শর্ত? হ্যাঁ, ও কি করে এত টাকা পরিশোধ করবে? আর তাছাড়া আমি তোর দিন মোহর 3 লক্ষ টাকা করেছি। সেটা বাড়িয়ে আমি 30 লক্ষ করেছি। এখন ও যদি রাজি থাকে তাহলে বিয়ে হবে, না হলে হবে না। আমি তো আর ওকে জোর করতেছি না। তোর যা মন চায় সেটাই কর। আমি তোমার সব শর্তে রাজি। ঠিক আছে, সবাই কিন্তু সাক্ষী থাকলো। সেটাই। তারপর ওদের বিয়ের সব কাজ শেষ হয়ে যায়। সবাই সবার মতো চলে গেলে নীল নীলাকে নিয়ে বাসায় যেতে চাইলে নীলা বলে। তোর বাসায় গিয়ে আমি থাকবো সেটা ভাবলি কি করে? বিয়ে করেছো আমাকে, তো আমার বাড়িতে গিয়ে থাকবে না তো কোথায় থাকবে? তোর ওই ভাঙাচোরা বাড়িতে আমি কখনোই যাব না। আর তুইও এই বাড়িতেই থাকবি, তবে তবে কি? মেয়ের জামাই হিসেবে না, কাজের লোক হিসেবে থাকবি। নীলার এমন কথা শুনে রফিক সাহেব তো তেলে বেগুনে জ্বলে ওঠে, বেশি ঝাঁঝালো কণ্ঠে বলে। নীলা, এটা কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। তোর ভাগ্যে ভালো যে নীলের মতো ভালো মনের স্বামী পেয়েছিস। আবু, আমার শর্ত মেনেই কিন্তু বিয়ে হয়েছে, সো তোমরা কোনো কথা বলবে না। তাই বলে নীল এই বাড়িতে কাজের লোক হয়ে থাকবে, এটা কেমন দেখায়? সেটা বিয়ে করার আগেই ভাবার ছিল। স্যার আপনি কিছু বলেন না, আমি পারবো। তোমরা স্বামী স্ত্রী যা ভালো মনে করো এটাই করো, আমি এর মাঝে নাই। ইনি নীলার মা, চলো তো। তারা দুজন চলে যাবার পরে নীল সোফায় গিয়ে বসে, পকেট থেকে ফোনটা বের করে বাড়িতে কল দেয়। হ্যাঁ নীল, তোদের বিয়ে হয়ে গেছে নাকি? হয়েছে। তোমরা রাজি হয়ে গেলে কি করে? তোর স্যার এত করে বলল যে মানা করতে পারলামই না। এমনিতেও আমিও অনেকদিন ধরে বলে বলে তোকে বিয়ে করাতে পারছিলাম না। তার জন্য তুমি এই সুযোগটা কাজে লাগালে? সে তুই বলতেই পারিস। তো বৌমাকে নিয়ে আমাদের বাসায় চলে আসে। আসবো 2-1 দিন পরে। আচ্ছা। আব্বু কোথায়? তোর বাবা অফিসে গেছে। আচ্ছা ভালো থেকো, আমি পরে ফোন দেবনি। নীল উপরের কথাটা বলেই কল কেটে দেয়। নীলা কোথা থেকে এসে ছো দিয়ে নীলের হাত থেকে ফোনটা নিয়ে ফ্লোরে একটা আছাড় দিয়ে ভেঙে ফেলে। কি ব্যাপার, ফোনটা তোমার কি ক্ষতি করলো যেভাবে ভেঙে ফেললে? তোর সাহস কত বড়! সামান্য কাজের লোক হয়ে এত দামি সোফায় বসে ফোনে কথা বলিস? এটা কেমন কথা? আমি কাজের লোক হতে যাবো কেন? হ্যাঁ, আমি তো তোমার স্বামী। নীলের কথা শুনে নীলা ঠাস করে নীলের গালে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে। স্বামী মাই ফুট, তোকে আমার স্বামী মানতে বয়ে গেছে। স্বামী মানবে না তো বিয়েটা কেন করলে? সেটা তো তুই ধীরে ধীরে টের পেয়েই যাবি কেন আমি তোকে বিয়ে করলাম। এখন যা, গিয়ে আমার জন্য কফি বানিয়ে নিয়ে আয়। এই বাড়িতে এত কাজের লোক থাকতে আমি কেন কফি বানিয়ে আনবো? কারণ আজ থেকে সেই কাজের লোকদের মাঝে তুইও একজন। দেখো, আমি তোমাকে ভালোবাসি বলে এই না যে আমি তোমার সব অত্যাচার মুখ বুজে মেনে নেব। না নিয়ে কোনো উপায় নেই তোর কাছে, কারণ শর্ত মেনেই আমাকে বিয়ে করেছিস। সময় আমারও আসবে। যখন আসবে তখন দেখা যাবে। আগে তো আমার জন্য কফি নিয়ে আয়, খেয়ে আগে মাথা ঠান্ডা করি। যাচ্ছি, খুবই একটা। কিছু কি বললি নাকি? না না, আমি কেন হুদয় বাগ্নের গলায় সুসুই দেবো? নীল উপরের কথাটা বলে কফি বানাতে চলে যায়। কফির কৌটা হাতে নিয়ে মনে মনে বলে। কফিতে এমন মরিচ গুঁড়ো দেবো যে আর কখনো কফি খেতে চাইবে না। নীল বেশি করে মরিচের গুঁড়া কফির সাথে মিক্স করে কফি বানিয়ে নীলাকে দেয়। এই যে নাও তোমার কফি। হ্যাঁ, এভাবেই আমার প্রতিটা কথা শুনবি, তাহলে আমাকেও কষ্ট করে তোকে গালে আদর করতে হবে না। সেটা পরে দেখা যাবে নি। নীলা কফি চুমুক দিয়েই ওয়াক করে ফেলে দিয়ে ঝাল ঝাল বলে চিল্লাচিল্লি শুরু করে। ঝাল ঝাল, পানি পানি। এই নাও পানি।
তোর এত বড় সাহস, আমার জন্য মরিচ দিয়ে কফি বানিয়ে নিয়ে আসছিস? মরিচের গুঁড়ো দিয়ে কফি খেলে নাকি বউয়ের মাথা ঠান্ডা থাকে? তোর খবর আছে। উপরের কথাটা বলেই নীলা রুমে চলে যায়। এইদিকে নীল তো হাসতে হাসতে শেষ। শাক চুন্নি আমার সাথে লাগতে এসে পরের বার এর থেকেও বেশি ডোজ দেব। নীলের ফোনটা বেজে ওঠে। নীল ফোন বের করে দেখে জাহিদ কল দিয়েছে। কলটা রিসিভ করতেই, কিরে মামা, পছন্দের মানুষকে বউ হিসাবে পেয়ে তো আমাদেরকে ভুলে গেলি। তোরা জেনে শুনে আমাকে দজ্জাল মেয়ের সাথে বিয়ে দিলি। মামা, দরজাল হলো তোমার একমাত্র পছন্দের মানুষ। প্রথম দিনই তো পুরো নাজেহাল করে ছাড়লো, আল্লাহ জানে বাকি দিন কি করে। কথা না বলে সোজা আড্ডাখানায় চলে আয়। আজকে আর যাওয়া হবে না, তোর ভাবি জানতে পারলে মেরেই ফেলবে। বিয়ে করতে না করতে বন্ধুদের ভুলে গেলি, বাকি দিন তো পড়েই আছে। তোরাও বিয়ে করে নে, এমনি একটা শাকচুন্নি দজ্জাল মেয়েকে, তখন আমার কষ্টটা বুঝবি। সেটা দেখা যাবে। আরও কিছু কথা বলে ওরা কল কেটে দেয়। রাতে সবাই খাবার টেবিলে বসেছে খাবার খেতে। নীল চেয়ার টেনে খেতে বসতে নিলেই নীলা বলে, তোর তো সাহস কম না, আমাদের সাথে একই টেবিলে খেতে বসেছিস। নীলা, এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ও এই বাড়ির একমাত্র জামাই, আমাদের সাথে বসে খাবে না তো কোথায় বসে খাবে? নিচে বসে খাবে। ওকে আমি স্বামী হিসেবে মানিই না। স্বামী হিসেবে মানতে পারবি না তো বিয়ে করলি কেন? আমি বিয়ে করতে চাইনি, তোমরাই উঠে পড়ে লেগেছিলে ওর মতো একটা ছোট লোককে বিয়ে করতে। দেখ মা, যা হবার তা তো হয়েই গেছে। এখন ওকে স্বামী হিসেবে মেনে নিয়ে সুন্দর একটা সংসার সাজা। সেটা তোমাদের মনে মনে ভেবে নিও, বাস্তবে এটা কখনোই হবে না। আম্মা বাদ দেন না, আমি নিচে বসেই খেতে পারবো। হ্যাঁ, তোকে নিচেই মানায়। নীল কোনো কথা না বলে নিচে বসে সুন্দর করে খাবার খেয়ে উঠে যায়। এদিকে নীলার মা নীলাকে বুঝিয়ে বলে, দেখ নীলা, আমি জানি না নীলের মতো এত ভালো একটা ছেলের সাথে তোর কিসের এত শত্রুতা। কে বলেছে ও ভালো? ওর মতো খারাপ মানুষ এই জগতে আর দ্বিতীয়টা হয় না। আমরা তো তোর মাঝে কখনোই খারাপই দেখিনি। দেখো মা, আমি চাই না তোমরা আমাদের বিষয়ে কথা বলো। তোকে একদিনের মাসুল দিতে হবে, দেখে নিস। সেদিন দেখা যাবে। নীলা উপরের কথাটা বলেই নিজের রুমে চলে যায়। এদিকে নীলকে রুমে দাঁড়িয়ে থাকতে দেখে নীলা বেশ রাগী কণ্ঠেই বলে, এই, তুই আমার রুমে কি করছিস? হ্যাঁ, বারে, আমি তোমার স্বামী, তোমার রুমে থাকবো, এটাই তো স্বাভাবিক। পা কি মাটিতে আছে নাকি আসমানে? মানে কি বলতে চাও? তোর মতো ছোট লোকের সাথে আমি রুম শেয়ার করব, সেটা ভাবলি কি করে? তাহলে আমি থাকবো কোথায়? জাহান্নামে যা তুই, আমার রুম থেকে চল, বের হ। নীলা নীলকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিয়ে মুখের সামনে ধারাম করে দরজা লাগিয়ে দেয়। নীল দরজা ধাক্কিয়ে বলে, নীলা দরজা খোলো, আমি এখন কোথায় থাকবো? এই বাড়ির কিছুই তো আমি চিনি না। বাড়িতে কিছু না চিনলে ফুটপাতে গিয়ে ঘুমা। লোকে কি বলবে? এইবারের মেয়ের একমাত্র জামাই রাস্তায় ঘুমাচ্ছে, ভিডিওটা শুনতে কেমন লাগবে না? এই, তুই এখান থেকে যাবি নাকি আমি হাত ব্যবহার করব? না থাক, আমাকে মেরে আর হাত ব্যথা করতে হবে না, আমি দেখছি কি করা যায়। নীলা আর কিছু বলে না। এদিকে রাত তো ভালোই হয়েছে। নীল কাউকে না ডেকে সোজা নিচে এসে সোফায় শুয়ে পড়ে। গায়ে দেবার মতো কিছুই নেই। সেই সুবাদে মশারা নীলকে পারলে তুলে নিয়ে যাবে এমন অবস্থা। খা খা, তোর আমার শরীরের সব রক্ত খেয়ে নে। বউ ভালোবাসা না দিলেও তোদের ভালোবাসা আমি ঠিকই পাচ্ছি। রক্ত খেয়ে চলে যা, এভাবে কামড় দিয়ে ব্যথা দিস না। নীল মশার সাথে বকবক করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে সেটা নিজেও জানে না। সকালে বাড়ির সবাই ওঠার আগে নীল উঠে ফ্রেশ হয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ে আসে। নীলকে বাইরে থেকে আসতে দেখে রফিক সাহেব জিজ্ঞেস করে, ব্যাপার নীল, এত সকাল সকাল বাইরে থেকে আসলে যে? আসলে আমি নামাজ পড়তে মসজিদে গেছিলাম। নীল, আমি নিজের হাতে তোমার সাজানো গোছানো জীবনটা নষ্ট করে দিলাম, পারলে আমার মন থেকে ক্ষমা করে দিও। স্যার এভাবে কেন বলছেন? আপনি তো আমার ভালোর কথা চিন্তা করে এটা করছেন। আমার কপালে যেটা লেখা ছিল সেটা তো হবারই। তবু আমি ভেবেছিলাম বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, তবে কিছুই হলো না। আমি রাতে দেখি নীলা তোমাকে রুমে থাকতে দেয়নি। এসব বাদ দিন তো, আমি এসবের কিছুই মনে করি না। আচ্ছা বসো, তোমার শাশুড়ি কফি নিয়ে আসতেছে। আর হ্যাঁ, আমি কিন্তু তোমার স্যার না, এখন আমি তোমার শ্বশুর। এখন থেকে স্যার না বলে আব্বা বলে ডাকবা। ঠিক আছে আব্বা।
তারপর দুজনে বসে গল্প করতে থাকি। কিছু সময় পরে রহিমা বেগম কফি এনে দেয়। দুজনেই কফি খেয়ে অনেকটা সময় পার করে। নীলের অফিসের সময় হয়ে যাওয়াতে আব্বা এখন উঠি, আমাকে আবার অফিসে যেতে হবে। আজকে তোমার অফিসে যেতে হবে না, আজকে তোমার ছুটি। তুমি নীলাকে নিয়ে কোথাও ঘুরে আসো। যেই মানুষের ছায়াটাই নীলা দেখতে পায় না, সে নাকি আবার ঘুরতে যাবে আমার সাথে। যাবে, শোনো বাবা, একটা কথা বলি। নিজের মন হলো তুলের মতো নরম। তুমি ভালোবাসা দিয়ে জয় করতে পারলেই দেখবে সে তোমার বসে এসে গেছে। আল্লাহ জানে সেই ফুল ফোটার অপেক্ষায় ঠিক কতদিন আমাকে গাছের গোড়ায় পানি ঢালতে হবে। এভাবে ওদের মাঝে আরো অনেক কথা হয়। নীলা এখনো ঘুম থেকে ওঠেনি দেখে রহিমা বেগম গিয়ে নীলাকে ডাকে। এই নীলা, নীলা, উম, কি লাগিয়ে রাখছো? হ্যাঁ, বেলা কয়টা বাজে সে খেয়াল আছে? যাও না মা, আর একটু ঘুমোতে দাও। এভাবে পড়ে পড়ে ঘুমালে কি আর চলবে? নতুন জামাই না খেয়ে আছে। এই সকাল সকাল আবার কার জামাই আমাদের বাড়িতে না খেয়ে আছে? তুই কি স্বপ্নের মাঝে আছিস নাকি? হ্যাঁ, তো জামাই যে এই বাড়িতে সেটা ভুলে গেছিস? জামাই মাই ফুট, তোমরা ভালো করেই জানো আমি ওকে জামাই মানি না, আর কখনো মানবো না। দেখ মা, ছেলেটা কিন্তু তোকে জোর করে বিয়ে করেনি, তাদের বাপ মেয়ের অনুমতি পেয়ে বিয়েতে মত দিয়েছে। তাহলে ওকে এভাবে কষ্ট কেন দিচ্ছিস? কারণ আমার থেকেই এই কষ্টগুলো ও ডিজার্ভ করে। তোদের বিয়ের আগে ঠিক কি হয়েছে আমাকে কি একটু বলবি? তুমি যাও তো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। নীলা আর কোনো কথা না বলে সোজা ওয়াশরুমে চলে যায়। এদিকে মিসেস রহিমা বেগম আর মেয়ের রুমে না দাঁড়িয়ে নিচে চলে আসে। কি গো গিন্নি, তোমার আদরের মেয়ের কি ঘুম ভাঙলো? হুম, উঠিয়ে আসলাম, ফ্রেশ হয়ে আসতেছে। তো নাস্তা রেডি করো, জামাই বাবা আর কতক্ষণ না খেয়ে থাকবে। আমি সব রেডি করতেছি, তোমরা টেবিলে বসো। তারপর অনেক জোরাজুরি করে নীলকে খাবার টেবিলে বসায় নীলার বাবা। কেননা গত রাতের কথা নীলের ভালো করেই মনে আছে। নীলের শাশুড়ি নীলের খাবার প্লেটে খাবার তুলে দেয়। নীল যেই না খাবার মুখে দিতে যাবে, ঠিক তখনই নীলা রুম থেকে দৌড়ে এসে ছো মেরে নীলের খাবারের প্লেট নিয়ে নেয়, যেটা দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। নীলা, তোমার সাহস কিন্তু দিন দিন বেড়েই চলছে। ওর খাবার প্লেট এভাবে কেড়ে নিলে? কারণ ওর এই খাবার টেবিলে বসে খাবার খাওয়ার কোনো যোগ্যতা নেই। এই বাড়ি আমার, খাবারের সবকিছু আমার। আমার সব থেকে বড় কথা, নীল আমার মেয়ের জামাই। ওর টাকার জিনিসের বসে খাবার খাবে, তাতে তোমার কিসের সমস্যা? তোমার তা তো খাচ্ছে না। হ্যাঁ, তোর বাবা ঠিক বলেছে নীলা, আমাদেরটা খাচ্ছে, তাতে তোর তো কোনো সমস্যা হবার কথা না। কেন হবে না? অবশ্যই সমস্যা হবে। আমি ওকে এখানে বসে খেতে দিব না। ও এখানেই বসেই খাবে। তোমার খেতে মন চাইলে খাও, না হলে চলে যাও। আবু, তুমি এই ছোট লোকের জন্য নিজের মেয়েকে খাবার খেতে মানা করতেছো? আমি তোমাকে খেতে মানা করিনি। তোমার মন চাইলে খাও, না চাইলে চলে যেতে পারো। ধুর তারি, খাবই না। তোমাদের খাবার তোমরাই খাও। আর এই যে ছোট লোক, বেশি করে গেল। আমার মা বাবাকে তো নিজের বশে করেই নিয়েছিস। এমনটা কিন্তু না, তুমি এখানে বসে খাও, আমি নিচে বসে খাচ্ছি। নীল, তুমি এখান থেকে উঠবে না। যদি নিচে বসে খেতে হয়, ও খাবে, তুমি না। নীলা আর কিছু না বলে রাগে গজগজ করতে করতে অফিসে চলে যায়। কেননা নীলা অফিসে যাবার জন্য রেডি হয়ে এসেছিল নাস্তা করতে। নীলা চলে যাবার পরে আব্বা, এটা কি ঠিক হলো? আপনি আমার জন্য নিজের মেয়ের মনে কষ্ট দিয়ে কথা বললেন। যা করেছি ভালো করেছি। ছোট থেকে বেশি আদর যত্নে মানুষ করেছি বলেই এমন বিগড়ে গেছে। দেখবেন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তোমার উপরে আমার ভরসা আছে। আমি জানি তোমার ভালোবাসা দিয়ে একটা নীলা মন থেকেই জয় করবে। দোয়া করবেন আমি যেন আপনার মেয়ের পাথরের মনে আমার জন্য ভালোবাসার ফুল ফোটাতে পারি। তোমার জন্য আমার দোয়া সব সময় আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নীল আরও কিছু কথা বলে নাস্তা শেষ করে অফিসের উদ্দেশ্যে রওনা হয়। কেননা নীলা চলে গেছে, ও আর বাড়িতে থেকে কি করবে। নীল অফিসে আসতেই সবাই স্যার স্যার বলে সালাম দিয়ে সম্মান জানায়, কারণ সবাই জানে নীল নীলার স্বামী। নীল সবার সাথে কৌশল বিনিময় করে নীলার কেবিনের সামনে এসে দরজা নক করে বলে, অনুমতি পেলেই ভেতরে আসতে পারি? না।
আমার উপরে রাগ করে যে না খেয়ে চলে আসলে, এতে তো কষ্ট তোমার নিজেরই হচ্ছে। দেখ, এমনিতেই আমার মাথা গরম আছে, তাই বেশি কথা বলে মাথা আরো খারাপ করিস না। মাথা খারাপ হলে হবে? আগে চলো ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেবে। আমি চাই না না খেয়ে তো আমার সুন্দরী বউটার মুখ শুকনো থাকুক। থাপ্পড় খাওয়ার আগে সর সামনে থেকে। মন চাইলে থাপ্পড় দাও, সমস্যা নেই, তবে তোমাকে খাবার খেতেই হবে। আমি নাস্তা করেছি, আর সর তো এখান থেকে, আর গিয়ে কাজ কর, না হলে খবর আছে। সত্যি খাবার খেয়েছো নাকি মিথ্যা বলছো? তুই কি আমার বেয়ান লাগিস যে তোর সাথে ফাইজলামি করব? বেআই না গো, আমি তো তোমার স্বামী লাগি, আর প্রতিটি স্বামীর উচিত তাদের বউদের খেয়াল রাখা, আর আমি সেটাই করতেছি। আচ্ছা থাক, আমি বের হয়ে যাচ্ছি অফিস থেকে। কানটা ঝালাপাড়া করে ফেললি একেবারে, চত্ব সব। নীলা উপরের কথাটা বলেই কেবিন থেকে বেরিয়ে যায়। নীল বেশ কিছু সময় সেখানে দাঁড়িয়ে থেকে বাইরে গিয়ে আইসক্রিম নিয়ে নীলাকে খুঁজতে থাকে। অনেক খোঁজার পরে গিয়ে দেখে নীলা ছাদে দাঁড়িয়ে আছে আকাশের দিকে চেয়ে। পেছনে গিয়ে নরম কণ্ঠে বলে, আমার উপরে রাগ করে থেকে কি করবে বলো? নীলের কথা শুনে নীলা পিছনে ফিরে বেশ রাগী কণ্ঠে বলে, তোর থেকে বাঁচতে এখানে আসলাম, তবুও তুই পিছু পিছু এখানেই চলে আসলি। না মানে দেখলাম তুমি এইগুলো খেতে খুব পছন্দ করো, তাই তোমার জন্য নিয়ে আসলাম। তোকে কি বলেছি আমার জন্য ভাবতে? আমি তোকে এত এত অপমান আর অত্যাচার করি, তবুও কি তোর ভয় লাগে না? তোমার এই অপমান অত্যাচার আমার কাছে ভালোই লাগে। আমার মনে হয় কি জানিস? কি মনে হয় বলো বলো? তোর শরীরে গন্ডারের চামড়া, সাথে মনও পাথরে। শরীরটা হয়তো গন্ডার চামড়ায় মোড়ানো হতে পারে, তবে মনটা খুবই নরম, বরং ইমোশনাল। চুপ থাক, তোর কথা শুনলেই আমার শরীরে আগুন জ্বলে। স্বামীর কথা শুনলে স্ত্রীর শরীরে আগুন জ্বলবে, এটা তো স্বাভাবিক। তুই কি আমাকে কোনোভাবে গোপন কিছুর ইঙ্গিত দিয়ে বোঝাতে চাইছিস? আরে না, সেরকম কিছু না। তোমার যদি বোঝার মতো মন থাকতো তাহলে তো আর জিজ্ঞেস করতে না। এত বুঝতেও হবে না, তুই আইসক্রিমটা দিয়ে এখান থেকে যা। না, সেটা হবে না। আমি দিয়ে যাবো আর তুমি সেটা ফেলে দিয়ে বলবে খেয়েছো? তোকে নিয়ে তো আমি বড্ড জ্বালায় পড়লাম। বিয়ে যখন করেছো এটুকু জ্বালা তো সহ্য করতেই হবে। আসলে কি জানিস, তোর মুখের দিকে তাকিয়ে হাত তুলতে মন চাচ্ছে না, না হলে এতক্ষণে ডজন খানেক থাপ্পড় খাইতি। ভালোবেসে বুকে টেনে নাও, দেখবে আমার প্রতি রাগ নয় বরং আদর করার ইচ্ছে জাগবে। তোকে জীবনেও ভালোবাসবো না। ভালো তো তোমাকে বাসতেই হবে, আজ না হয় কাল। আমি জীবিত থাকতে কখনোই তোকে ভালোবাসবো না। সেটা দেখা যাবে, এখন এটা খেয়ে মাথা ঠান্ডা করো, না হলে এই মাথায় আগুন জ্বলতেই থাকবে। নীল উপরের কথাটা বলাতে নীলা যেন আরো রেগে যায়। তবে কেন জানি কিছু করতেও মন চাচ্ছে না। নীলা নীলের হাতের দিকে তাকিয়ে বলে, তোর হাতে থাকা আইসক্রিমের সাথে লাঠি ছাড়া তো কিছুই নেই, তাহলে খাবো কি? নীলার কথা যেন ধ্যান ভাঙে নীলের। নীল হাতের দিকে তাকিয়ে দেখে আসলে আইসক্রিম গলে নিচে পড়ে গেছে। সবটা তোমার দোষ। এই যে আমার সাথেই যদি এত কথা না বলে খেয়ে ফেলতে, তাহলে কিন্তু এমনটা হতো না। এখন তাহলে এখান থেকে যা, যেটা খাওয়ানোর জন্য এসেছিলি সেটা তো শেষ। কি আর করার, তোমারই কপালে নাই। চলো ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেবে। এখন আর কিছু খাবো না, তুই যা। চলো না, সেই কখন থেকে না খেয়ে আসো। নীল আর নীলের কথা শেষ হতে না হতেই ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, কতবার বলেছি যা এখান থেকে। এভাবে না মারলেও কিন্তু পারবে। তুই তো মায়ের না খেলে সোজা হোস না, দাঁড়িয়ে না থেকে যা এখান থেকে। নীল আর না দাঁড়িয়ে গাল ডলতে ডলতে নিচে চলে আসে। এদিকে নীলের যাওয়ার দিকে তাকিয়ে নীলা মনে মনে বলে, ইস, খুব লেগেছে মনে হয়। এত করে ভাবি ওকে কথা শোনাবো, তবে মারবো না, সেটা হচ্ছেই না। কিছু সময় সেখানে থেকে নীলা ও নিচে চলে যায়। নিজের কেবিনে বসে বেশ কিছু কাজ সেরে সোজা বাসায় চলে আসে। এভাবে অনেক অত্যাচারের মাঝে দিয়েই অনেক দিন কেটে যায়। নীল একবার অনেক কষ্টে নীলাকে নীলের বাসায় নিয়ে গিয়ে ওর বাবা মায়ের সাথে দেখা করিয়ে এনেছে। এখন নীলা একটু একটু নীলের প্রতি দুর্বল, তবে সেটা প্রকাশ করে না। একদিন নীলা অফিস থেকে বাসায় ফিরে দেখে নীল বাসায় ফিরেনি। যদিও নীলা নীলকে অনেক অপমান করেছিল স্টাফদের সামনে। নীলা ওর মাকে জিজ্ঞেস করে, আম্মু, নীল বাসায় আসেনি? না তো,
নীলা তো সেই সকালে তো যাওয়ার পরপরই চলে গেল অফিসে। কি বলো? এখন তো ওর বাসায় ফিরে আসার কথা। তুই আবার ওকে কিছু বলিস নাই তো, যেটার জন্য রাগ করে কোথাও চলে গেছে? আমি ওকে কত কত অত্যাচার, অপমান, মারধর করেছি, তাই ছেড়ে যায়নি। আর বলছো ও আমার সাথে রাগ করে চলে যাবে? দেখ মা, নীল ছেলেটা অনেক ভালো। একটাবার চিন্তা করে দেখ তোদের কত ভালোবাসে। তোর এত অত্যাচার সহ্য করেও তোর পিছেই পড়ে আছে। তবে কেন জানি আমার ওকে একদম সহ্য হয় না। ওকে দেখলেই আমার শরীরে আপনা আপনি রাগের জন্ম হয়। সব ভুলে ভালোবাসার চোখে তাকিয়ে দেখ, সবকিছু ঠিক হয়ে যাবে। তবে মা, সব এত তাড়াতাড়ি হবে না, একটু সময় লাগবে। দেখিস এই সময় নিতে গিয়ে নীলকে হারিয়ে না ফেলিস। না, ও আমাকে ছেড়ে কোথাও যাবে না। ওদের কথা বলার মাঝেই নীল সেখানে উপস্থিত হয়ে বলে, মা মেয়ে মিলে কি কথা হচ্ছে শুনি? তোর আসতে এত সময় কেন লাগলো? তোর তো সেই কখন বাসায় ফেরার কথা। হ্যাঁ, তুমি তো অফিস শেষ হতেই বাসায় ফিরে আসো, তাহলে আজকে এত দেরি হলো যে? আসলে আমি একটু বাসায় গেছিলাম, মা বাবাকে দেখে আসলাম। ও আচ্ছা, তা তাদের একদিন আমাদের বাসায় নিয়ে আসলেও কিন্তু পারো। যা শ্বশুর শাশুড়ি সেই বলে না, আমি কি করে নিয়ে আসি? বারে ওকে বলতে হবে কেন? এই বাড়ির মালিক আমরা, বুঝেছো? সেটা তো বুঝেছি, তবে আমার বাবা মা এমনি আসবে না। যেদিন নীলা তাদের এসে ওকে নিয়ে যেতে বলবে সেদিন আসবে। সেটা কখনোই হবে না। আমি তোর ওই বাসায় গিয়ে কখনোই থাকবো না। কেন থাকবি না? হ্যাঁ, তোর এখন বিয়ে হয়েছে, এটাই তোর আপন ঠিকানা। ওকে আজও স্বামী হিসেবে মানলাম না, আর বলছো তাদের শ্বশুর শাশুড়ির মর্যাদা দিতে? যা তুই রুমে যা, তোর সাথে কথা বলার থেকে না বলাই ভালো। নীলা আর সেখানে না দাঁড়িয়ে রুমে চলে যায়। কিছু সময় পরে নীলও চলে আসে। রাতে খাওয়ার পরে নীলের শ্বশুর কড়া গলায় নীলাকে বলে দিয়েছে নীলকে যেন তার রুমেই থাকতে দেয়, তা না হলে খবর খারাপ আছে। বাবা মাকে তো নিজের বশে নিয়েই ফেলেছিস। আমি তাদের বসিনি নাই, বরং তারা আমাকে পছন্দ করে তোমার স্বামী হিসেবে, তাই এইটুকু সম্মান করে। হয়েছে, আর বলতে হবে না। তুই নিচে বিছানা করে ঘুমা। এ মা, বলে কি? আই ঠান্ডা ফ্লোরে আমি কি করে ঘুমাবো? কি করে ঘুমাবি সেটা কি আমি জানি নাকি? আর তাছাড়া তোকে রুমে থাকতে দিয়েছি, সেটাই তো অনেক। এতদিন বাইরে ছিলাম, আজকে যেহেতু রুমে আসতে পেরেছি, আশা করি আস্তে আস্তে তোমার মনের ঘরেও জায়গা করতে পাবো। স্বপ্ন জেগে জেগে না দেখে একটু ঘুমিয়ে ঘুমিয়ে দেখ, তাতে যদি মনে একটু শান্তি মেলে। শোনো, একটা কথা বলি, ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখে সেটা স্বপ্ন না, স্বপ্ন তো সেটা যেটা পূরণের লক্ষ্য কাউকে ঘুমাতে দেয় না। যেমন ধরো, তোমাকে আপন করে পাবার আকাঙ্ক্ষা আমাকে ঘুমাতে দেয় না। কবিগিরি বাদ দিয়ে সুন্দর করে ঘুমিয়ে পড়, না হলে গালের নকশা এমনভাবে পাল্টে দেব যে ভাবতেও পারবি না। এত সুন্দর একটা পুতুলের নাহান বউ ঘর থাকলে কি চোখের প্রাণে ঘুম আসে? দেখ, একদম বাজে মতলব আটবি না, তাহলে আমি তোকে কি করে বসবো সেটা নিজেও জানি না। একটা কথা মনে রেখো, আমি তোমার অনুমতি ছাড়া, শরীর তো দূরের কথা, মাথার চুলও স্পর্শ করবো না। উপরের কথাটা বলে নীল ফ্লোরে একটা চাদর বিছিয়ে শুয়ে পড়ে। খুব করে মন চাচ্ছে নীলার সাথে এক বিছানায় ঘুমোতে, কিন্তু কথায় আছে না, সবার কপালে কি আর সব সুখ ধরা দেয়। নীল এপাশ ওপাশ করে ঘুমিয়ে পড়ে। নীলের যখন ঘুম ভাঙে তখন চোখের সামনে যেটা দেখে সেটার জন্য নীল কখনোই প্রস্তুত ছিল না। কেননা নীলা নীলের বুকে মাথা রেখে চুপটি করে শুয়ে আছে। হালকা ফ্যানের বাতাসে চুলগুলো বারবার মুখের উপরে পড়ছে। নীল যেন কিছু সময়ের জন্য একদম স্ট্যাচু হয়ে গেছে। নীল বেশ কিছু সময় নীলার মায়াবী চেহারাটা দেখে আস্তে করে উঠে যায়, কেননা নীলা উঠে এমনটা দেখলে নীলের খবর আছে। এদিকে নীলার ঘুম ভাঙার পরে নিজেকে নীলের বিছানায় দেখে বেশ অবাক হয়, তার চেয়ে বেশি রাগে ছটফট করতে থাকে। নীল ফ্রেশ হয়ে রুমে প্রবেশ করলেই নীলা ঠাস ঠাস করে নীলের গালে থাপ্পড় মেরে দেয় আর জোরে জোরে বলে, কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস আমার সাথে! ছি! তোকে এতবার নিষেধ করার পরেও! আসলে তোরা পুরুষ মানুষই খারাপ, সুযোগ পেলে কখনোই সেটা ছাড় দিস না। যা নই তাই বলে যাচ্ছ।
তার উপরে বিনা দোষে গালের নকশা বদলে দিলা। একবার নিজের বিছানার দিকে তাকিয়ে নিজেকে জিজ্ঞেস করে দেখতা দোষটা আসলে কে করছে। দেখাই তো যাচ্ছে তুই আমাকে তোর বিছানায় এনেছিস। এতটাও খারাপ মানুষ হয়ে ওঠে নাই যে তোমার অনুমতি ছাড়া তোমার স্পর্শ করব। তাহলে আমি তোর বিছানায় গেলাম কি করে? আমার কি পাখনা গজিয়েছে নাকি যে উড়ে উড়ে এসেছি? নিজে আমার বিছানায় এসে আমাকে জড়ি ধরে শুয়েছো, আবার আমাকেই সেটার জন্য দায়ী করতেছো। বাহ, সুন্দর তোমার বিচার। আজকের কথা যেন মনে থাকে, আর যদি কখনো এমন করিস তাহলে সেই দিন আমার থেকে খারাপ আর কেউ হবে না। নীল আর কোনো কথা না বলে রেডি হয়ে নিচে এসে নাস্তা করে চলে যায় অফিসে। নিজের ডেস্কে বসে কাজ করতেছে এমন সময় জাহিদ এসে বলে, আসসালামু আলাইকুম দুলাভাই, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম। তুই কি আমার সাথে ফাজলামি করিস নাকি? হ্যাঁ, আজব তো, আমি তোর সাথে ফাজলামো করতে যাব কোন দুঃখে? তা না হলে আমাকে দুলাভাই বললি কেন? আরে ভাই, তুই হলি আমাদের ম্যাডামের একমাত্র জামাই, সেই হিসাবে দুলাভাই ডাকতেই পারি। ফাজলামি বাদ দিয়ে বল, পারভেজ আর রনির কি খবর? ওদের প্রেম কি এখনো আছে নাকি কেল্লাফতে? তুই তো আর এখন আর আগের মতো আড্ডাখানায় যেতে পারিস না, তাই কিছুই জানিস না। কেন, কি হয়েছে ওদের? রনি তো কট খেয়েছিল, তাই সেদিন ওদের বিয়ে পড়িয়ে দিয়েছে। যদিও রনি এটার জন্য খুব খুশি, কেননা মেয়েটা নাকি ওকে বিয়ে করতে চাচ্ছিল না। বাহ, আমার অগোচরে এত ঘটনা ঘটে গেছে, ভালোই তো। যাই হোক, তোদের সম্পর্কের কি অবস্থা? আগের থেকে উন্নতি হয়েছে নাকি? আর বলিস না, আমাদের সম্পর্কটা শূন্যের উপরে ভেসে আছে। না উপরে উঠতে পারছে আর না নিচে পড়তে পারছে। মানে তো কিছুই বুঝলাম না। না বোঝার কি আছে, তোর ম্যাডাম মানে ভাবি মনে মনে আমাকে স্বামী হিসেবে মানে, তবে আমার সামনে সেটা কখনোই প্রকাশ বা বুঝতে দেয় না। বলিস কি, সে এখনো তোকে মেনে নিতে পারে নাই? মনে হয় না এত সহজে মেনে নেবে। চেষ্টা করতে থাক, একবার দেখবি মা হয়ে তোকে বাবা ডাক শোনার ব্যবস্থা করে দিয়েছে। ফাজলামো করি জামাল লগে? হ্যাঁ, আজ পর্যন্ত একটা শুকনো চুমু পেলাম না, আর সে নাকি মা হবে। চুমু পাসনি তো পেতে কতক্ষণ? এভাবে ওদের মাঝে আরো অনেক কথা হয়। দেখতে দেখতে বেশ কয়েক মাস চলে যায়। একদিন নীল ওর শ্বশুরের সাথে কোথাও গিয়েছিল, যেই জন্য নীলের অফিসে আসতে বেশ দেরি হয়ে যায়। এইদিকে নীলার মেজাজ আজকে প্রচণ্ড পরিমাণে খারাপ, যেন নীলকে সামনে পেলে সোজা চিবিয়ে খেয়ে ফেলবে। নীল ভেতরে আসতেই জাহিদ বলে, নীল, এখন ভাবির রুমে যাস না। কেন, গেলে কি হবে? ভাবি যে রেগে আছে তোকে আস্ত চিবিয়ে খাবে। আজকে আবার ওর কি হলো যে এত পরিমাণে রেগে আছে? একটা অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। এতে রাগ আর কি আছে? একটা গেছে তো আরেকটা অর্ডার আসবে। সেটা তোর বদমেজাজি বউকে কি করে বোঝাই? আচ্ছা তুই থাক, আমি গিয়ে দেখি আগুনে পানি ঢেলে ঠান্ডা করতে পারি নাকি। সাবধানে, আবার দেখিস সে আগুনে তোকে পুড়িয়ে না দেয়। নীল আর কোনো কথা না বলেই সোজা নীলার রুমে চলে আসে অনুমতি না নিয়েই। এদিকে নীলার রুমে 5-6 জন ভিআইপি লোকের সাথে মিটিং করতেছিল। দেখে বোঝা যাচ্ছে সেই লেভেলের রেগে আছে। নীলকে রুমে এভাবে অনুমতি না নিয়ে ঢুকতে দেখে নীলার মাথায় যেন রক্ত উঠে যায়। বসা থেকে উঠে সবার সামনেই নীলের গালে থাপ্পড় দিয়ে বসে। উপস্থিত সবাই যেন কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায়। নীল গালে হাত দিয়ে বেশ নরম কণ্ঠে বলে, এতগুলো লোকের সামনে আমরা না করলেও পারতে। ওই ফকিরের বাচ্চা, এটা কি তোর বাপের অফিস? যখন খুশি আসবি যাবি, অনুমতি না নিয়ে এখানে ওখানে ঢুকে পড়বি? আমি তো আব্বুর সাথে। একটাও কথা বলবি না। আসলে তোদের মতো মানুষের আমার অফিসে রাখাটাই ভুল। নিজের সবটা দিয়ে এই অফিসকে উপরে তোলার চেষ্টা করতেছি, আর তুমি এমন করে বলতেছো? বের হয়ে যা অফিস থেকে, তোর মতো লোকের কোনো দরকার নেই আমার কোম্পানিতে। নীল আর কোনো কথা না বলে বেরিয়ে আসে। দু চোখের কোণায় পানি চিকচিক করতেছে। সবার সামনে নিজের স্বামীকে এভাবে অপমান কিছুতেই নীল মানতে পারছে না। নীল সুন্দর করে একটা রেজিগনেশন লেটার লিখে পিয়নকে দিয়ে নীলার কাছে পাঠিয়ে দিয়ে চলে আসে। বাসায় এসে নিজের প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে চলে আসে। বিকেলে নীলা বাসায় এসে রুমে না গিয়ে সোফায় বসে। আমু, এক গ্লাস পানি দাও তো, আমার খুব তৃষ্ণা পেয়েছে। নিজের পানি নিজে এসে নিয়ে খা। আমি তোর কাজের লোক না যে সব অর্ডার ফলো করব। আরে বাহ, এর আবার কি হলো আমার সাথে এমন করতেছে? আমু, তোমার শরীর খারাপ করেনি তো আবার? না, আমি একদম ঠিক আছি। শরীর তো মনে হয় তো খারাপ হয়েছে না হলেও কেউ এমন করে?
আমি আবার কি করলাম? নীলার কথার জবাবে রহিমা বেগম কিছু বলতে যাবে তার আগেই নীলার বাবা রুম থেকে বের হতে হতে বলে, কি করো নাই তুমি সেটা বলো। আরে বাবা, না বললে আমি বুঝবো কি করে কোথায় ভুল আমার? নিজের স্বামীকে বাড়িতে অপমান অত্যাচার করো ঠিক আছে, তাই বলে এভাবে সবার সামনে অপমান করবে? আবার হাত তুলে সি নীলা সি, তুমি আমার মেয়ে ভাবতেও আমার ঘৃণা হয়। ও, তার মানে নীলের বাচ্চা সব বলে দিয়েছে। আজকে ওর খবর আছে। ওর উপরে রাগ দেখিয়ে লাভ নাই, আমি অফিসের কর্মচারীদের থেকেই জেনেছি। ও কোথায় এখন? ওর খবর আছে। তোমার মুক্তি দিয়ে চলে গেছে বাড়ি থেকে। চলে গেছে মানে কি? চলে যাবে না কি করবে? সবার ওই একটা সম্মান আছে। কত অপমান সহ্য করেও এ বাড়িতে পড়েছিল শুধুমাত্র তোর একটু ভালোবাসা পাওয়ার জন্য। তুই সেটাও দিলি না। বলতেও পারিস ওর মতো করে তোকে কে ভালোবাসতে পারবে? আমি চাই না ওর ভালোবাসা। ওর ভালোবাসা পাওয়ার জন্যই একদিন ছটফট করবি, কথাটা মনে রাখিস। উপরের কথাগুলো বলেই নীলার বাবা মা সেখান থেকে চলে যায়। নীলা ধপাস করে সোফায় বসে চিন্তা করতে থাকে। না, আজকে আসলে আমি একটু বেশি করে ফেলেছি। নিজের স্বামীকে এভাবে সবার সামনে হাত তুলে অপমান করাটা মোটেও ঠিক হয়নি। নীল তাই বলে আমাকে ফেলে চলে যাবে? গেছে ভালোই হয়েছে, ওকে আমার চাই না। নীলা উপরের কথাগুলো চিন্তা করতে থাকে। এদিকে নীল বাসায় এসে ওর বাবা মায়ের সাথে কথা বলে। এদেশে থাকলে কখনোই নীলাকে ভুলতে পারবে না, তাই সিদ্ধান্ত নেয় নীল বিদেশে চলে যাবে। নীলের বাবা 1 মাসের মধ্যে সব কাজ শেষ করে ফেলে। 2 দিন পর নীলের ফ্লাইট। এদিকে নীলার বাবা মা বিষয়টা জানার পরেও নীলাকে কিছুই জানায় না, কেননা জানিয়ে কি লাভ? নীলা জানলে তো কষ্টের থেকে খুশি বেশি হবে। যদিও নীলা আগের থেকে এখন অনেক কম কথা বলে, একদম সব সময় চুপ থাকে, যেন ভেতরে ভেতরে ওকে কেউ কাঁদায়। তোর কি হয়েছে বলতো? ঠিক মতো খাবার খাচ্ছিস না, আবার অফিসেও ঠিক মতো কাজ করছিস না। এমনি বাবা, আমার কিছু ভালো লাগছে না। ভালো লাগবে না কেন? নীল ডাকতে তুই ভালো থাকিস নি। এখন তো নীল চলে গেছে তোকে ভালো থাকার সুযোগ করে দিয়ে। সেটাই তো সমস্যা। ওকে ছাড়া আমার ভালো লাগে না। ও যে আমার ভালো লাগার ঔষধ, আমি সেটা এখন বুঝতে পারছি বাবা। ওকে আমার কাছে এনে দাও। ও কি মুদি দোকানে বিক্রিত কোনো পণ্য নাকি? হ্যাঁ, তুই চাইলি আর আমি ঠাস করে এনে দিলাম। আমি সেটা জানি না। আমি শুধু জানি ওকে ছাড়া আমি বাঁচবো না। বাবা, তুমি ওকে আমার কাছে এনে দাও। সেটা আর হবে না, অনেক দেরি করে ফেলছিস বিষয়টা বুঝতে। হ্যাঁ, এটা তোর আগে বোঝা উচিত ছিল। আমি থাকতে ওকে মূল্য দিতে পারিনি। তোমরা নীলকে আমার কাছে এনে দাও। আমি ওকে আর কখনো কষ্ট দিব না। ও যা বলবে আমি সেটাই করব। ও যদি বলে তো আমি ওর বাসায় গিয়ে থাকবো। কিন্তু সেটা আর হবে না, তোকে ভুলে থাকার জন্য নীল। আমার নীলে কি হয়েছে বলো? এদেশে থাকলে নীল কখনোই তোকে ভুলতে পারবে না, তাই নীল বিদেশ চলে যাচ্ছে। না, এটা কখনোই হতে পারে না। আমি ওকে কখনোই আমাকে ফেলে কোথাও যেতে দিব না। অনেক দেরি করে ফেলছি, 2 দিন পরে নীলের ফ্লাইট। না, এটা হতে পারে না। নীলা উপরের কথাটা বলেই দৌড়ে নিজের রুমে চলে যায় আর নিজের কাপড় চোপড় গুছিয়ে ব্যাগ নিয়ে নিচে এসে ওর বাবাকে বলে, আব্বু, আমাকে আমার শ্বশুর বাড়ি রেখে আসো। এখানে থেকে আর কত তোমাদের অন্ন ধ্বংস করব? পারবো না, আমি তোমার আম্মুকে বলো। আমি পারবো না। কাউকে পারতে হবে না, আমি একাই চলে যাচ্ছি। নীলা আর সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা গাড়ি নিয়ে নীলের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এদিকে নীলার বাবা মা বলে, যাক, অবশেষে মেয়ের মাথায় সঠিক বুদ্ধি উদয় হলো। একদম ঠিক কথা বলছো, দয়া করো নীল যেন ওকে আপন করে নেয়। অবশ্যই আপন করে নিবে। নীল ওকে ছাড়া থাকতেই পারবে না। এইদিকে নীলা সোজা বাড়িতে ঢুকে ওর শ্বশুর শাশুড়ির পা ছুঁয়ে সালাম করে। আসসালামু আলাইকুম। আব্বু আম্মু, আপনারা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমরা ভালো আছি। তামা, তুমি হঠাৎ আমাদের বাসায় কি মনে করে? বারে, বাড়ির একমাত্র বউ শ্বশুর বাড়িতে না থেকে বাবার বাড়িতে থাকবে নাকি? আমি আজ থেকে আপনাদের সাথেই থাকবো। কি বলে এসব? তুমি আমাদের সাথে থাকতে পারবে? কেন পারবো না? না মানে তুমি তো... কোনো মানে টানে না।
আমি আজ থেকে আপনাদের সাথেই থাকবো। আর হ্যাঁ, আজকে থেকে এই বাড়ির সব কাজ আমি করব। তা না হয় মানলাম, তা আগে নীল তো বাসায় আসো, ওর সাথে কথা বলে দেখি। মা প্লিজ, আমাকে তাড়িয়ে দিবে না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আচ্ছা মা, ঠিক আছে। এভাবে ওদের মাঝে আরো অনেক কথা হয়। নীলা একটা শাড়ি পরে কোমরে শাড়ির আঁচল গুঁজে বাড়ির সব কাজ করতে শুরু করে। এদিকে নীল বাসায় এসে দেখে ওর বাবা মা বসে গল্প করতেছে। নীলও সেখানে বসে তাদের সাথে মিলে যায়। এক পর্যায়ে নীলের চোখ যায় কাজ করতে থাকা মেয়েটার দিকে। বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা মা, তোমরা বাড়িতে কাজের মেয়ে রাখলে কবে? তুই এই বাড়িতে কাজের মেয়ে দেখলি কোথায়? কোথায় আবার? ওই যে কাজ করতেছে। আরে বাবা, এটা কাজের মেয়ে না। তাহলে তোমার কোনো আত্মীয় নাকি? আরে বাবা না, এটা তো আমাদের বৌমা। মানে? নীলের অবাক হয়ে করা প্রশ্নের উত্তরে নীলের মা কিছু বলতে যাবে তার আগেই নীলা কাছে এসে বলে, সেটার উত্তর তুমি আমার থেকে শুনে নাও। তুমি এখানে আর এই অবস্থায় কেন? বাড়ির বউ বাড়ির কাজ করবে, এটাই তো স্বাভাবিক। আম্মু, আমাকে একটা চিমটি কাটো তো। কেন? আমি কোনো স্বপ্ন দেখছি না তো আবার? আরে বাবা, এটা কোনো স্বপ্ন না, এটাই একদম বাস্তব। আমাকে প্রেমের জালে ফাঁসিয়ে একা একা বিদেশ যাওয়া, সেটা তো হবে না। তুমি এই খবর পেলে কি করে? আমি তো জাহিদকে বলতে মানা করছি। এত অপছন্দ করো আমাকে যে আমাকে একা ফেলে চলে যাচ্ছ? তুমি আমার পছন্দের গুরুত্বই দিলা কই? সবসময় তো আমার পিছেই পড়ে থাকতা। দেখো, আমি ভুল করেছি। তুমি আমার কাছে থাকতে আমি তোমার মূল্য বুঝতে পারিনি। এখন আমি বুঝে গেছি তুমি ছাড়া আমি অচল। প্লিজ, আমাকে ক্ষমা করে আপন করে নাও। সেটা আর সম্ভব না। তুমি বলেছিলে না আমাকে তুমি দেখতে চাও না, তাই তো আমি তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। না, এটা হতে পারে না। তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারো না। আরে বাবা, যেতে পারবো না মানে কি? আমার ফ্লাইট অলরেডি ঠিক হয়ে গেছে। কালকে বিমানে উঠে পৌঁছলেই লন্ডন পৌঁছে যাব। সেখানে কত সুন্দর সুন্দর মেয়ে দেখে মিলবে, ইস, ভাবতেই অবাক লাগে। মেরে হাত পা ভেঙে ঘরে বসিয়ে রাখবো, তারপর আমি সেবা করে সুস্থ করব। তবু আমাকে ফেলে কোথাও যেতে দিব না। সেটা হবে না। আম্মু, তোমাকে এই বাড়িতে আসতে দিচ্ছ কেন? তোমাকে বলেছি না ওকে দেখলে আমি যেতে পারবো না? তোকে যেতে দিবে কে? মানে কি? মানে হলে তুই যাকে ভুলে থাকার জন্য দেশ ছাড়তে চেয়েছিলি, এখন সেই তো তোর কাছে চলে এসেছে। তাহলে দেশ ছাড়ার কি দরকার? হ্যাঁ, আর যদি বিদেশে যেতেই হয় তবে সেটা আমাকে সাথে নিয়ে হানিমুনে যেতে হবে। নির্লজ্জ মেয়ে, এখানে মা আছে ভুলে গেছো? এই রে, ভুলেই গিয়েছিলাম। পাগল একটা। তা ম্যাডাম, আমার বাড়িতে থাকতে হলে কিন্তু বলো কি কিছুই পাবেন না। আমি কিছু চাই না। আমি শুধু তোমার ভালোবাসা আর বাবা মায়ের আদর পেলেই খুশি। ঠিক আছে, আমার বাবা মায়ের যদি তোমাকে আমাদের বাড়িতে রাখতে কোনো অসুবিধা না হয়, তো আমারও কোনো অসুবিধা নেই। আমাদের কোনো অসুবিধা নেই, আমরা তো সেই কবে থেকে ওকে মেয়ে হিসেবে মেনে নিয়েছি। আয় মা, আমার বুকে আয়। তারপর নীলা ওর শাশুড়ির বুকে মাথা রেখে কান্না করে দেয়। এ যেন এক খুশির কান্না। ধীরে ধীরে সবার সাথেই মিলে যায় নীলা। নীলাকে দেখলেই যেন এখন মনেই হয় না তার মাঝে এত অহংকার আর রাগ ছিল। যেন সে এখন কোনো গরিব ঘরের সাধারণ একটা মেয়ে। নীলা পরের দিন রান্নাঘরে রান্না করার সময় বলে, আম্মা, আমি তো বিরিয়ানি রান্না করতে পারছি না, আমাকে একটু দেখিয়ে দিন না। নীলার কথা শুনে ওর শাশুড়ি কিছু বলতে যাবে তার আগেই রফিক সাহেব বলে ওঠে, কিছু শেখাতে পারবে না, তোমাকে সবকিছু নিজেই শিখতে হবে। সবাই হাসতে শুরু করে। নীলা ওর বাবার কণ্ঠ শুনে দৌড়ে এসে জড়িয়ে ধরে। বাবা মেয়ের ভালোবাসা দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়। এর মাঝে নীলের সব বন্ধুরাই বিয়ে করে ফেলেছে। একদিন রাতে নীলের বাবা নীলের হাতে 2টা টিকিট ধরিয়ে বলে, নীল, বৌমাকে সাথে নিয়ে ঘুরে আয় থাইল্যান্ড থেকে। ঠিক আছে। তো কি আর কথা, নীল আর নীলা তো সেই খুশি। পরের দিন দুজন রেডি হয়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। যাক, ওরা হানিমুন করে আসুক সহি সালামতে। আমরা বরং এখান থেকে চলে গিয়ে অন্য ছবি দেখতে মন দিই, কি বলেন সবাই? ওরা ওদের মতো হানিমুন করতে থাকুক। আল্লাহ হাফেজ। ফের কথা হবে নতুন কোনো গল্প নিয়ে।